আসসালামু আলাইকুম। আমাদের এই ইন গেম প্রোগ্রামে যারা যুক্ত আছো, তারা আজকে একটা স্পেশাল একটা ক্লাস পেতে চলেছো। আজকের ক্লাসটা যারা হচ্ছে 27 আছো তারাও দেখতে পারবে। মানে আজকে বেসিক থেকে আলোচনা করব। মানে নেক্সট প্রিভিয়াস ডে মানে কালকে আমি যে ক্লাসটা নিয়েছিলাম ওই ক্লাসটা ছিল একদম কনসেপচুয়াল। মানে যারা আগে কিছুই পড়ে আসেনি তাদের বুঝতে অসুবিধা হবে। মানে 27 ব্যাচের যে বাচ্চারা আছো তারা বুঝতেই পারবে না ওই ক্লাসটা। এইরকম ভাবেই নেওয়া হয়েছিল, বাট 26 এবং 25 ব্যাচ কিন্তু তোমরা ভালোই বুঝতে পেরেছো। বাট আমি চাচ্ছিলাম যে একটা ক্লাসের মাধ্যমে যে আমি সবগুলো টপিক কভার করব এবং সবাই যেন মোটামুটি বুঝতে পারে তেমন ভাবে পড়াবো। তো এই জন্য আজকের এই স্লাইডটা আমি রেডি করছি। তো আজকে আমরা পড়বো হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যা এই চ্যাপ্টারে আমরা 2 থেকে 3টা ক্লাসে শেষ করব। ঠিক আছে, আমরা একটু একটু বেসিক অল্প 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 করে বেসিক পড়বো। আমরা কোনো প্রমাণ প্রমাণ খুব বেশি দেখতে চাবো না। ঠিক আছে, আমরা খুব বেশি প্রমাণ প্রমাণ দেখতে চাবো না। আমরা অনেক প্র্যাকটিস করব এবং হালকা হালকা থিওরি পড়বো। ঠিক আছে। আচ্ছা, তো প্রমাণ প্রমাণ যদি দেখতে চাও তাহলে তোমাদের জন্য প্রমাণের আলাদা একটা সিরিজ আমি নিয়ে আসবো। ঠিক আছে, কোনো অসুবিধাই নেই। তো আজকে নিউটনিয়ান বলবিদ্যা বা নিউটনের সূত্র থেকে, এই যে টাইপ 1 হচ্ছে নিউটনের সূত্র থেকে, এটা নিউটনিয়ান বলবিদ্যার একটা ব্যাপার স্যাপার। এখন আমি যদি তোমাদের নিউটনিয়ান বলবিদ্যা পড়ানো শুরু করি তাহলে দেখো কেমন লাগে। নিউটনিয়ান বলবিদ্যা তোমরা কি সেই ক্লাস 9-10-এ পড়ে আসছো না বলো তো? ক্লাস 10-এ পড়ে আসছো না? একদম সেম, খুব বেশি যে ডিফারেন্ট কিছু তা কিন্তু না। নিউটনিয়ান বলবিদ্যা ওই 9-10-এ যা পড়ে আসছো প্রায় সেম। ঠিক আছে, খুব বেশি না। আগে 9-10-এ যাদের খুব ভালো বেসিক ছিল তারা খুব সহজেই ধরতে পারবা। এবং এখানে কিছু ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ব্যাপার স্যাপার থেকে যায় যখন আমরা বিভিন্ন জিনিস ছোটখাটো প্রমাণ একটু আজকে দেখবো সেই সময়ে। তো সমস্যা নাই, একটু মনোযোগ দিয়ে দেখলে সবাই বুঝতে পারবে আশা করি। তো দেখো, বল কাকে বলে? আচ্ছা, বল কাকে বলে? এখন আহ একটা বস্তু, ঠিক আছে, একটা বস্তু, ঠিক আছে, এর উপরে আমি একটা জিনিসকে দিলাম যে এই বস্তুটার আকারের পরিবর্তন করতে চাচ্ছে। ঠিক আছে, এইটা বস্তু আকারের পরিবর্তন করতে চাচ্ছে। তো মনে করো বস্তুটা আগে এমন ছিল, আমি এখানে কিছু একটা দেওয়ার পরে তার আকারটা আস্তে আস্তে এমন হয়ে গেল, তার মানে আকারের পরিবর্তন করতে চাচ্ছে। আবার তুমি এইভাবেও চিন্তা করতে পারো। কিভাবে বলো তো? তুমি এইদিকে যাচ্ছ, হঠাৎ করে কিছু একটা হলো, তোমার গতিটা আসলে এই দিকে যাওয়ার কথা ছিল, বাট তুমি আস্তে 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 এই দিকে গেলে। তো এই যে দুইটা কেস হলো আমার সাথে, এই যে এই দুইটা কেস হলো আমার সাথে। তো আমি বুঝতে পারছি যে এখানে কিছু একটা ঘটছে, কোনো একটা বাইরে থেকে কোনো একটা ব্যাপার স্যাপার ঘটছে। তো আমি এইটাকেই আসলে বল বলতে পারি। বলটা আসলে কি? যা কোনো বস্তুর বেগের পরিবর্তন করে বা করতে চায়। দেখো, এই বস্তুর বেগের পরিবর্তন করে বা করতে চায়। ঠিক আছে, আমরা বল দিয়ে, মনে করো একটা গাড়ি যাচ্ছে জোরে, একটা গাড়ি যাচ্ছে, ওই গাড়িটাকে আমরা সামনে দাঁড়াই, সুপারম্যানের মতন ওই গাড়িটাকে আমরা হাত দিয়ে থামাই দেওয়ার চেষ্টা করতে পারি, ঋত্বিক রোশনের মতন। ঠিক আছে, এই যে গাড়িটারে আমরা যে থামাই দেওয়ার চেষ্টা করলাম, এই যে আমরা গাড়িটা যে চলন্ত গাড়ির গতি যে থেমে গেল, মানে এই যে বেগের যে পরিবর্তন ঘটলো, এর কারণ কি? এর কারণ হচ্ছে বল। ঠিক আছে, এবং কোনো কিছুর আকার, এই যে এই আকারটা আমি পরিবর্তন করলাম, এখানে তোমাকে বলেছি আকার পরিবর্তন করে বা করতে চাই, তাকে আমরা বল বলি। ঠিক আছে। আচ্ছা, সময়ের সাথে ওই বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কার সমান বলতো? বলের সমান। এইটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র। ঠিক আছে। আচ্ছা, এগুলা নিয়ে আমরা আস্তে আস্তে কথাবার্তা বলতে বলতে আসবো। সমস্যা নেই, এগুলা নিয়ে আমরা কথাবার্তা বলবো। আমি যেগুলা লিখি সেদিকে একটু তাকাও, আমি কি লিখি আসলে। আচ্ছা, আমি যদি লিখি যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এফ সমান সমান আমরা কি লিখতে পারি বলতো? এফ সমান সমান আমরা লিখতে পারি যে আহ সময়ের সাথে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বলের সমান। ঠিক আছে, এটা নিউটনের দ্বিতীয় সূত্র, সময়ের সাথে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হার সমান। তো এখন এই যে ভরবেগের পরিবর্তনের হার, তো ভরবেগ কি? এই যে আমাদের পি তে আমরা ভরবেগকে বুঝাই, এবং পরিবর্তনের হারকে যদি আমরা টি দিয়ে বলি, তাহলে দেখো তো এইটা সত্য কিনা। এইটা সত্য। এখন এইটাকে তুমি একটা কাজ করতে পারো। এটা আমি যদি তোমাদেরকে বলি, খুব এইটাকে
তুমি একটু সিম্পলেস্ট ফর্মে তুমি যদি নিয়ে যেতে চাও, এইটাকে তুমি একবার ডিফারেন্সিয়েশন করবা। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন করবা। দেখো তো ডিফারেন্সিয়েশন করলে কি হয়। দেখো ডি আমরা টি এর সাপেক্ষে করছি, এই যে পি কে আমরা ডিফারেন্সিয়েশন করছি। দেখো এখানে ডিফারেন্সিয়েশন করলে কি হয়। আচ্ছা, যারা ডিফারেন্সিয়েশন পড়ে আসনি তাদের জন্য একটু বলে রাখি। দেখো ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে জিরো হয়। ঠিক আছে, ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, জিরো হয়। তো আমরা এখানে আবার আবার যদি কোনো চলকের সাথে ধ্রুবক থাকে, যদি কোনো চলকের সাথে ধ্রুবক থাকে, তাহলে ডিফারেন্সিয়েশনের বাইরে ওই ধ্রুবকটাকে আমরা বের করে নিয়ে আসতে পারি এবং চলকের আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। আচ্ছা, তো আমার এখানে কি কি আছে আমি তোমাদেরকে যদি একটু বলে দিই। দেখো দেখো এখানে আছে ডি ডিটি, এখানে আমরা লিখতে পারি পি সমান সমান এমভি। দেখো তো এই যে এই জিনিসটা আছে। এখন আমি একটা জিনিস ধরে নিলাম, দেখো এখানে দুইটা বিষয় হতে পারে, এখানে দুইটা বিষয় হতে পারে। একটা হলো আমার এই যে ভরটা পরিবর্তনশীল না, ভরটা হচ্ছে অপরিবর্তনশীল। তাইলে এই যে ভর যদি ধ্রুবক হয়, তাহলে ধ্রুবকটাই ডিফারেন্সিয়েশনের বাইরে বের করে নিয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি এফ, এই ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে চলে যাও, তাহলে এম, এরপরে ডি বাই ডিটি, এখানে আমরা লিখতে পারি হচ্ছে ভি। আমার কথা কি বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ, আমার কথা কি ক্লিয়ার বলো তো? আমার কথা হয়তো বা ক্লিয়ার। এবার আমি যদি তোমাকে বলি যে এম, এই দেখো ডিভি বাই ডিটি। আচ্ছা, এখন এই যে এইটা যদি আমি তোমাকে বলি, তো তুমি একটা জিনিস খুব সুন্দরভাবে আগে থেকে জানো, সেটা কি বলো তো? আমার আমার একটা খুব সুন্দর জিনিস তুমি আগে থেকে জানো, সেই জিনিসটা কি তুমি বলতে পারো? এ সমান সমান আমরা কি জানি, এটা আমরা 19 এ জানি, ভি মাইনাস ইউ বাই টি। তো এখানে এই যে ভি মাইনাস ইউ মানে কি, এই যে ডেল ভি। ডেল ভি জিনিসটা আসলে কি, ডেল ভি জিনিসটা কি আসলে এই যে বেগের পরিবর্তন। সো দেখো, তুমি যদি এইটাকে ডিফারেন্সিয়েশন করে ফেলো, তাহলে ওইটা কিন্তু ওই সেম জিনিসকেই বোঝায়। তাহলে এম, এই দেখো এইটাকে তুমি এ হিসেবে লিখতে পারো, এম এ। তো আমার কথা বুঝতে পেরেছো, এই যে এফ ইজ ইকুয়াল টু এম এ কিভাবে আসছে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে ভাইয়া, আমি যদি চিন্তা করি যে একটা অন্য কিছুর ক্ষেত্রে যার ভর সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, যার ভর সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি কি করব? ভর সময়ের সাথে চেঞ্জ হচ্ছে তার মানে কি আমাকে বলো তো? মনে করো যে একটা জিনিসের ফুয়েল, ঠিক আছে, মনে করো একটা গাড়িতে, মনে করো 10 কেজি, দশ 10 কেজি ফিউয়েল আছে। ঠিক আছে, 10 কেজি আমি বলি, লিটার না বলি, 10 কেজি ফিউয়েল আছে। গাড়ির ওজন হচ্ছে 50 কেজি। তো মনে করো এখন গাড়ির মোট ওজন হচ্ছে 60 কেজি। তো গাড়ি যখন আগাচ্ছে তখন কি হচ্ছে বলতো, ওর ওই যে ফিউয়েল গুলো কমছে। তো একটা পয়েন্টে এসে মনে করো ওই গাড়ির ফিউয়েল আছে হচ্ছে 5 কেজি, কিন্তু ওজন তো 50 কেজি যা ছিল তাই আছে। তো এখন আমি যদি এইটা বিবেচনা করতে পারি, আমি যদি এটা বিবেচনা করি, দেখো তো এর ভর কি প্রতি মিনিটে মিনিটে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি ন্যানো সেকেন্ডে সেকেন্ডে এই ভর কিন্তু চেঞ্জ হতে থাকছে। আমার কথা বুঝছো? এই ভর কিন্তু কি হতে থাকছে, চেঞ্জ হতে থাকছে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি বলতো? ওই একই, আমরা বেশি কিছু করব না, ওই একই কাজ করব। আমরা যেই কাজটা শিখছিলাম, আমরা বল যেভাবে বের করতে হয় আমরা সেই কাজটাই করব। জাস্ট এফ ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি তখন? দেখো তো এফ ইজ ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে ডি বাই ডিটি। আচ্ছা, আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, ডি বাই ডিটি। এখানে আমরা লিখতে পারি কি বলতো, এখানে আমরা লিখবো হচ্ছে এম ভি। এম ভি জিনিসটা আসলে কি, এম ভি জিনিসটা হচ্ছে আমাদের সেই ভরবেগ। ঠিক আছে, ভর আর বেগ। এখন দেখো এই ভর আর বেগ দুইটাই কিন্তু আমাদের কি বলতো, পরিবর্তনশীল। মানে দুইটাই পরিবর্তনশীল, এখানে কোনোটা ধ্রুবক না, এখানে কোনোটাই কিন্তু ধ্রুবক না। যেহেতু এখানে কোনোটা ধ্রুবক না, সেহেতু আমরা ইউভি ফর্মুলা ইউজ করব। ইউভি, আমরা যারা এই ডিফারেন্সিয়েশন করে আসছি তারা আমরা ইউভি ফর্মুলা খুব ভালো করে জানি। কি বলতো ইউভি ফর্মুলা? এম, আমার কথা বুঝো, ফার্স্টে আমরা কি লিখবো, এম, এরপরে কি লিখবো, ডিভি বাই ডিটি। আচ্ছা, এরপরে আমরা এখানে আবার লিখবো প্লাস, এরপরে লিখবো কি ভি ডিএম বাই ডিটি। আমার কথা কি বোঝা গেছে? আমার কথা কি বোঝা গেছে বলো তো? আমার কথা কি বোঝা গেছে? এই যে জিনিসটা আমি লিখলাম না, এই এখানে আমি ভেক্টর সাইন দিছি, বুঝতে পেরেছো কেন? এইটা কিন্তু ভেক্টর রাশি, আমি ভেক্টর সাইন দিছি। এখন আমার কথা যদি বোঝা যায়, তাহলে দেখো তো, পরিবর্তনশীল যখন ভরও পরিবর্তন হবে এবং বেগও যখন পরিবর্তন হবে, তখন আমাদের অ্যান্সারটা আলটিমেটলি কিন্তু এইটাই আসবে। তো তুমি খুব সুন্দরভাবে একটা জিনিসকে লিখতে পারো
এই যে এইটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে লিখতে পারো। এখন এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, না বুঝতে পারো তাহলে ভিডিওটা আরেকবার দেখো। তো ডিফারেন্সিয়েশনের কিছু সূত্র টুত্র তো তো এতে যদি অসুবিধা থাকে তাহলে এটা বুঝতেও তোমাদের অসুবিধা থাকবে। তো মনে রাখবা যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন এই দুইটাকে বলা হয় পদার্থবিজ্ঞানের ভাষা। এই দুইটা না শিখে পদার্থবিজ্ঞান কিন্তু ভালোভাবে শেখা যাবে না। তো এখন আসো, আমাদের এই যে আমাদের একক কি, বলের একক কি আমরা জানি নিউটন। তো নিউটন আসলে তো বলের একক, ঠিক আছে, বাট এই যে কেজি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে বলের একক, ঠিক আছে। এবং মাত্রা কি mlt ইনভার্স টু। এখন মাত্রা কিভাবে বের করতে হয় সেটা আমি এক অধ্যায়ে শিখাই দিবানি, ঠিক আছে, এখন টাইম নষ্ট করবো না এটার জন্য। এবার দেখো এক এক করে প্রশ্নে আসবো। প্রশ্নগুলো এক এক করে আগে তোমাদের থিওরি ক্লিয়ার করব, এরপরে এক একটা প্রশ্নে আসবো। তো প্রশ্নগুলো খুব মনোযোগ দিয়ে দেখবা, প্রশ্নগুলো কিন্তু খুবই মারাত্মক টাইপের প্রশ্ন, মানে এই প্রশ্নগুলো সচরাচর তোমরা পাবা না। আমার কথা বিশ্বাস করো, এই প্রশ্নগুলো সচরাচর তোমরা কোনো টিচারের কাছে পাবা না, হুট করে বোর্ডে চলে আসবে, অজ্ঞান হয়ে পড়ে যাবা, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু সচরাচর কোনো টিচার তোমাদের দেখাবে না, আমি আবারও বলছি, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে দেখো, যে গরম বাতাস পূর্ণ এম ভরের একটি বেলুন ঝুড়ি সহ পৃথিবীর দিকে ধ্রুববেগে এ বেগে নামছে। আচ্ছা, আমাদের সিনারিও এ দেখো, আমাদের সিনারিও এতে আমাদের কি হচ্ছে দেখো, এম ভরের একটা বেলুন, দেখো ভর কত, ভর হচ্ছে দেখো, ভর ভর কত, এম, এম ভরের একটা বেলুন, তাই তো, এম ভরের একটা বেলুন, এই মোস, আচ্ছা, এম ভরের একটা বেলুন, এম ভরের একটা বেলুন। আচ্ছা, আহ, ত্বরণ কত, ত্বরণ, ত্বরণ হচ্ছে আমাদের, ভালোভাবে দেখো, এ হচ্ছে আমাদের ত্বরণ, এ ত্বরণের নিচে আসছে। এখন ঝুড়ি থেকে কি পরিমাণ এম ভর ফেলে দিলে বেলুনটি উপরের দিকে, আচ্ছা উপরের দিকে আহ এ এ ত্বরণে উঠে যাবে, ঠিক আছে, ধ্রুব এ ত্বরণে উঠে যাবে। এখন আমার কথাটা ভালো করে বোঝো। আমার এই যে সিনারিও একে আমি কি দেখতে পাচ্ছি বলতো, আমার সিনারিও একে আমি দেখতে পাচ্ছি যে আমাদের একটা বেলুন আছে, ওই বেলুনটা আমাদের গরম বাতাস পূর্ণ এবং ওইটা উপরের দিকে উঠছে। তো উপরের দিকে যদি ওঠে তাহলে এখানে আমার বলটা কি বলতো, আমি বলতে পারি, আমরা কি বলতে পারি বলতো, দেখো আমাদের উপরের দিকে যে বল, আমি যদি এখানে একটা ওই বেলুন কল্পনা করি, এইখানে যদি আমি একটা ওই বেলুন কল্পনা করি, ভালো করে দাও, এইটা মনে করো সেই বেলুন। তো উপরের দিকে যে বলটা আছে, উপরের দিকে সে উঠছে, উপরের দিকে সে ঝুড়ি সহ কি, সে নিচের দিকে নেমে আসছে, সরি, সে কি হচ্ছে নিচের দিকে নেমে আসছে, নিচের দিকে তার কি কাজ করছে বলতো, তার এমজি যে ওজনটা আছে এইটা নিচের দিকে কাজ করছে। এবং তার সাথে সাথে নিচের দিকে কিন্তু আরো একটা জিনিস কাজ করছে, সেটা হলো তার ত্বরণ কাজ করছে, ঠিক আছে, এম এ একটা বল কাজ করছে। এবং একই সাথে সাথে তার একটা ঊর্ধ্বমুখী বলও কাজ করছে, যেটা উপরের দিকে যাচ্ছে। তো এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। তো একটা ঊর্ধ্বমুখী বলও কিন্তু কাজ করছে। তো এখন বলো কি, বলো যে ওই ঊর্ধ্বমুখী বলটা বেশি, ওই ঊর্ধ্বমুখী বলটা কি বেশি, নাকি হচ্ছে আমাদের কি বেশি বলতো, আমাদের এই যে ওজনটা বেশি। অবশ্যই আমাদের কি বেশি বলতো, আমাদের এই ওজনটা বেশি, ওজনটা বেশি বলেই তো প্রথম কেসে আমরা দেখছি যে এটা নিচে নামছে। তো আমরা লিখতে পারি কি বলতো, এই যে আমরা লিখতে পারি এমজি মাইনাস এফ, এমজি মাইনাস এফ, আমরা কি এটা লিখতে পারি বলতো, এমজি মাইনাস এফ, কারণ কি, এই যে এমজি তো অবশ্যই বেশি, এমজি বেশি, যার কারণেই তো এটা নিচে নামছে। এমজি যদি বেশি না হইতো তাহলে তো এটা উপরের দিকে উঠতো। তো প্রথম কেসে আমরা এটা লিখতে পারি। এখন আমাদের ঊর্ধ্বমুখী বল তো এফ, এইটা সমান আমরা কি লিখতে পারি বলতো, এফ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে এম এ, ঠিক আছে, আমরা এটা সমান সমান লিখতে পারি এম এ, এই যে এ ত্বরণের নিচের দিকে নামছে, আমরা এইটা লিখতে পারি, ডাইরেক্ট আমরা এটা লিখে দিতে পারি। তো এখন একটা কথা, ও এটা তো হচ্ছে বড় হাতের এম। তো এই জায়গা থেকে আমরা এফ এর মান বের করে আনতে পারি। দেখো তো আমাদের ঊর্ধ্বমুখী বল কত, ঊর্ধ্বমুখী বল হচ্ছে এম এ মাইনাস এম জি, এটা হচ্ছে আমাদের ঊর্ধ্বমুখী বলের মান, এম এ মাইনাস এম জি, ঠিক আছে, এটা আমাদের ঊর্ধ্বমুখী বল। এইটারে আমরা যদি 1 নম্বর একটা সমীকরণ দিই, এবার 2 নম্বর সমীকরণে আসো, দেখো 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে কি হবে, 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে ওই একই বেলুন, ঠিক আছে, ওই একই বেলুন উপরের দিকে সেই এফ বল কাজ করছে, উপরের দিকে সেই এফ বল কাজ করছে। কিন্তু এখানে আমার একটা কথা আছে, এই বেলুন থেকে দেখো এম ভরের একটা বস্তুকে ফেলাই দিবা, এম ভরের,
এম ভরের একটা বস্তুকে ফেলাই দিলে উপরের দিকে উঠতে থাকবে। আমার কথা বুঝছো? এম ভরের একটা বস্তুকে তুমি যখনই নিচে ফেলাই দিবা উপরের দিকে উঠতে থাকবে। তাহলে এই কেসে, এই যে 2 নম্বর কেসে আমার কেমন হয়? 2 নম্বর কেসটায় আমাদের ঊর্ধ্বমুখী বল অবশ্যই বেশি থাকতে হবে। ঊর্ধ্বমুখী বল যদি বেশি না থাকে তাহলে ওইটা তো আর উপরের দিকে যাবে না, তাহলে ঊর্ধ্বমুখী বল নিচে মাইনাস mg। আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা কথা তোমাকে বলে রাখি আমি। এই যে mg যে আমি লিখলাম, কিন্তু এখানে কিন্তু আসলে কিন্তু mg mg না। আমি বলছি যে m ভরের একটা বস্তু নিচে ফেলাই দিয়েছে, তাই না? তার জন্য কিন্তু এটা উপরে উঠছে। সো তখন কিন্তু আমার m এর মান কিন্তু আর m থাকবে না, m এর মান হয়ে যাবে m মাইনাস ছোট হাতের m। এই দেখো, ছোট হাতের m ভরের একটা বস্তু নিচের দিকে আমার ফেলাই দিতে হবে, তাহলে উপরের দিকে উঠবে। এমনই একটা কথা কিন্তু আমার বলা আছে, তাই না? এখানে আমি জি লিখবো নর্মালি। এরপরে আমার একই রকম ভাবে আমরা কি লিখবো বলতো? আমরা একই রকম ভাবে লিখবো এম, এই যে এম মাইনাস এম, এরপরে আমরা এখানে লিখবো এ। আমার কথা যদি বোঝা যেয়ে থাকে তাহলে কি তোমরা এই জিনিসটা পারবা না সবাই বলো তো আমি যেটা করছি? এখন আমি সুন্দরভাবে দেখো কি করব, আমি সুন্দরভাবে করব হচ্ছে এফ। আচ্ছা, এবার এইটাকে তুমি এই পাশে নিয়ে যাবে। এফ ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারো এম এ মাইনাস ছোট হাতের এম এ। এরপরে তুমি এই পাশে যে লিখবা হচ্ছে প্লাস, কি লিখবা বলো তো? এই পাশে যাওয়ার পরে প্লাস লিখবা mg। এরপরে এটা তুমি mg, এরপরে তুমি কি লিখবা মাইনাস মাইনাস এম এ। আমি কি ঠিক লিখছি? ওয়েট ওয়েট, আমার এই জায়গাটা এইসব করতে গেলে আমার সব সময় গুলাই। আমি আগে আগে ঠিকঠাক করে নি বাবা, আমি এত বেশি ভালো পারি না। আমি আগে গুণ করে নেবো, তোমরাও এই কাজ করবা না, আমার মতন ঘুলাবে। এই দেখো, mg মাইনাস এই যে ছোট হাতের mg, এরপরে কত লিখবো? এই যে বড় হাতের এম এ মাইনাস এরপরে কি এম এ। এই যে এটা লিখলাম। এখন আমাদের জাস্ট এই পাশে নিয়ে যাও, সব কুলারে ধরে এই পাশে নিয়ে যাও। দেখো, এম এ মাইনাস এম এ, এরপরে তুমি লেখো প্লাস mg প্লাস mg। আমার কথা বোঝা গেছে বলো তো? আমার কথা কি বোঝা গেছে? হ্যাঁ, আমার কথা কি বোঝা গেছে? আমার কথা যদি বোঝা যেয়ে থাকে তাহলে এই যে এবার এই যে এফ এর মান তুমি কি লিখবা বলো? এই যে এফ এর মান তুমি কি লিখবা? এফ এর মানকে তুমি কি লিখতে পারো বলো তো? এফ এর মানকে তুমি কি লিখতে পারো? এফ এর মান আমরা এখান থেকে বের করে আনছিলাম কি? এফ এর মান আমরা বের করে আনছিলাম কত? এম এ মাইনাস এম জি। এইটা সমান সমান আমরা এইটা পাইছি, তাই তো? ভালো করে বোঝো, সমান সমান আমরা এইটা পাইছি। এখন এখানে যেন কি একটা আমার অসুবিধা লাগছে, কোথায় যেন একটা সমস্যা সমস্যা মনে হচ্ছে। হ্যাঁ, কোথায় যেন আমার মনে হচ্ছে একটা ঝামেলা ঝামেলা ব্যাপার। হ্যাঁ, ঝামেলা তো হয়েছে। হ্যাঁ, এখানে এখানে এই এত কঠিন কঠিন জিনিস পড়াচ্ছে, বাট এই ছোট ছোট জিনিসগুলাই ধরা খেয়ে যায় সবসময়। দেখো দেখো দেখো, এখানে ঝামেলাটা কোথায় হয়েছে আমি একটু বোঝার চেষ্টা করি আর তোমাদের বোঝানোর চেষ্টা করি। দেখো, এখানে ঝামেলাটা কোথায় হয়েছে দেখো। এই দেখো, এই যে এফ ইজ ইকুয়াল টু, দেখো এই যে বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম, এরপরে আমরা লিখবো এ, তাই তো? এরপরে প্লাস এই যে বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম, এরপরে জি। আমার জাস্ট এই সিলি মিস্টেক গুলা হয়, ঠিক আছে? আর তেমন কোনো মিস্টেক হয় না, সিলি মিস্টেক হয়। তো এবার দেখো তো, এইটাকে তুমি এই যে এম এ মাইনাস ছোট হাতের এম এ এটা লিখতে পারো, প্লাস এবার লেখো এম জি মাইনাস এম জি। দেখছো, আমি যেটা ভাবছিলাম আমার সেটাই হয়েছিল। এবার দেখো তো, আমরা লিখতে পারি বড় হাতের এম এ, আচ্ছা, মাইনাস বড় হাতের কি লিখবা? এম জি প্লাস প্লাস এম জি, এরপরে লেখো মাইনাস এম এ, এরপর লেখো মাইনাস এম জি। দেখো তো আমার বিষয়টা এমন। এখন আমাদের এফ এর যে মানটা আছে, এফ এর মানটা আমরা সুন্দর করে লিখে দিই। এফ এর কত মান? এফ এর মানটা আমরা লিখে দিই। এফ এর মান আমরা পাইছিলাম কত? পাইছিলাম বলো তো? এই দেখো, এইটা কিন্তু আমরা এফ এর মান পাইছিলাম কত? এম এ মাইনাস এম জি। এইটা হচ্ছে আমাদের এফ এর মান।
তো এইটা যদি আমাদের এফ এর মান হয় এম এ মাইনাস এম জি, এইটা যদি আমাদের এফ এর মান হয়, তাহলে তুমি একটা জিনিস জাস্ট চিন্তা করো, এই যে এম জি আর এই যে এম জি, এই দুইটা কিন্তু কাটে, কাটে কিনা বলো তো। আবার দেখো এই যে আমাদের এম এ, এই যে এম এ, এখন এই যে আমরা এখানে কি কি পেয়ে গেলাম বলতো। এখন আমরা এখান থেকে কি কি পেতে পারি, দেখো আমরা এখান থেকে পেতে পারি হচ্ছে ছোট হাতের এম জি, এরপরে আমরা পাবো হচ্ছে প্লাস এম এ সমান সমান আমরা পাবো হচ্ছে দেখো এম এ প্লাস এম এ। দেখো আমরা এইটা পেয়ে গেলাম, দেখো আমরা দুইটা এম এ পেয়ে গেলাম। আমার কথা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, আমার কথা কি বুঝতে পেরেছো? আমরা দুইটা এম এ পেয়ে গেলাম। এখন তুমি এখান থেকে জাস্ট এই যে এম ছোট হাতের এম এর মানটা বের করে আনবা। দেখো ছোট হাতের এম এর মান কত আসে, 2a। দেখো তো আমি জাস্ট ক্যালকুলেশন করছি, 2a জি প্লাস এ ইন্টু এম, এইটা আসে হচ্ছে আমাদের ছোট হাতের এম এর মান। তো এইটাই হচ্ছে আমাদের সেই ধ্রুব বেগে ওঠার অ্যান্সারটা। আমার কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এর পরের অঙ্কটায় আসো। দেখো এর পরের অঙ্কটায় আমাদেরকে কি বলেছে, বলেছে 50 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে চলন্ত 2500 কেজি ভরের একটা গাড়ির মন্দনের ফলে 2500 মিটার দূরত্ব অতিক্রম করার পর থেমে গেল। আচ্ছা, এখন গাড়িটি থামানোর জন্য প্রদত্ত বল এবং থামার সময় তুমি নির্ণয় করো। আচ্ছা, বল বের করতে বলেছে, তাহলে তুমি এফ সমান সমান এম এ লিখে দাও। এখন তোমাকে এই বল বের করতে বলেছে, তাই না? তো বল বের করতে বলেছে, তুমি ভর জানো কত, 2500 কেজি, 2500 কেজি, তাই তো? তুমি ভর জানো 2500 কেজি। আচ্ছা, তুমি কি জানো? তুমি জানো না। আচ্ছা, এর মান তোমাকে বের করে আনতে হবে, তাই না? তো এর মান তুমি তো জানো না, তো এর মান তুমি কিভাবে বের করবা? তুমি জানো, তুমি কি জানো, তোমাকে একটা বেগ দিয়ে আছে, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এটা তুমি জানো। তো এখান থেকে তুমি দেখো তো, এখানে সমদ্রুতিতে সমদ্রুতিতে চলন্ত এত ভরের একটি বস্তু সমদ্রুতিতে চলন্ত। এখন কথা হচ্ছে তুমি এই জায়গা থেকে লিখতে পারো, কি লিখতে পারো বলো তো? তোমার এই যে এটা হচ্ছে আদিবেগ। তো এখন এটা যদি আদিবেগ হয়, তাহলে এখানে হচ্ছে 0 সমান সমান দেখো এটা এক সময় থেমে যাবে, তো আদিবেগ শেষ বেগ হচ্ছে অবশ্যই 0 হবে। তো আদিবেগ কত বলেছে, 50, 50 এর স্কোয়ার প্লাস দেখো 2 গুণ এর মান নেই, এস এর মান আছে হচ্ছে 2500, 2500। এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করো, করলে তোমার এর মান বের হয়ে আসবে। এর মান ক্যালকুলেটর মারি আমি, দেখি কত আসে। এর মান আসে হচ্ছে 1/2 এমএস ইনভার্স 2, এইটা আসে হচ্ছে আমাদের এ এর মান। তো এর মান তুমি এখানে লেখো 1/2, ঠিক আছে? এইটা লেখো তুমি এ এর মান। আমার কথা কি বুঝতে পেরেছো? এটা তুমি এর মান লেখো। তো এখান থেকে তুমি খুব সুন্দরভাবে এটা কাটাকাটি করো, করলে তুমি পেয়ে যাচ্ছ কত বলো তো, 1250 নিউটন। এটা কিসের মান বেরোলো? বেগের মান বেরোলো। আমার কথা, সরি, এটা কিসের মান বেরোলো? এটা বলের মান বেরোলো। এখন তোমাকে থামার সময় নির্ণয় করতে বলেছে, তোমাকে থামার সময় নির্ণয় করতে বলেছে। তো তুমি একটা সূত্র জানো, কি কি? এস সমান সমান ইউ প্লাস টি, ইউ প্লাস ভি বাই 2 × টি, এই সূত্রটা তুমি জানো। তো এই সূত্র দিয়ে তুমি ইউ এর মান কত জানো? তুমি ইউ এর মান জানো হচ্ছে কত বলো তো? তুমি ইউ এর মান কত জানো? ইউ এর মান তুমি কত জানো বলো আমাকে। আচ্ছা, আচ্ছা, তুমি ইউ এর মান কত জানো? দেখো এখানে কিন্তু ইউ এর মান কত দেওয়া আছে, এই কোথায় গেল? ইউ এর মান কিন্তু দেওয়া আছে কত, 50, তাই তো? 50, আচ্ছা, বাই 2। এখন এখানে টি এর মান কত দেওয়া আছে বলো? টি এর মান কত দেওয়া আছে? টি এর মানই তো আমাদের বের করতে হবে। এই এস সমান সমান তুমি কত জানতে? এই দেখো, এস সমান সমান তুমি জানতে 2500 মিটার, 2500 মিটার। তো এখান থেকে তুমি জাস্ট টি এর মান বের করে নিয়ে আসবে। টি এর মান দেখো আমরা ক্যালকুলেশন করলে টি এর মান হয়ে যাবে 100 সেকেন্ড। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমার কথা কি বোঝা গেছে? এই 100 সেকেন্ড, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা খুব ধীরে যাব, খুবই ধীরে, মাথা ঠান্ডা করে আগাবো। দেখো 400 কেজি ভরের, 4000 কেজি ভরের একটি লিফট এত কেজি ভরের একটি বাক্স বহন করছে। এখন কথা হচ্ছে, লিফট যখন তারের উপরে ঊর্ধ্বমুখী টান এত হয়, তখন
ঊর্ধ্বমুখী ত্বরণ কত? আচ্ছা, আমাদেরকে এ নির্ণয় করতে বলেছে, তো আমরা জানি এফ ইজ ইকুয়াল টু কি এম এ প্লাস জি। মনে রাখবে যে ঊর্ধ্বমুখী ত্বরণ চেয়েছে না, তার মানে উপরে ওঠার জন্য, তাই তো? তো এইটা ঠিক আছে। আচ্ছা, তো এফ সমান সমান, এবার দেখো তো এখানে এখানে এম এর মান কত আছে? এম এর মান কিন্তু লিফটের ওজন কাউন্ট হবে না। এই যে ভর কত, 240, 240। আচ্ছা, এবং লিফটের ওজন কত ছিল বলতো? লিফটের ওজন, যেহেতু এখানে ঊর্ধ্বমুখী টানের কথা বলেছে, তো টান কিন্তু লিফটকেও কিন্তু টানতে হচ্ছে, তো লিফটের ওজনও কিন্তু এখানে ম্যাটার করবে। তো 4000 প্লাস 240। এবার তুমি এখান থেকে এফ এর মান দেখো, এখানে তোমার বলের মান কত বলেছে? বলের মান এখান থেকে তোমার বলা আছে হচ্ছে 4800 নিউটন। আচ্ছা, এবার তোমার আর কি বলা আছে? এর মান আর জি এর মান দেখো, তুমি জানো জি এর মান হচ্ছে 9.8, প্লাস এর মান আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে, আমাদেরকে ঊর্ধ্বমুখী ত্বরণ বের করতে বলেছে, তো এর মান আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। তো এ সমান সমান, এটা জাস্ট একটা ক্যালকুলেশন করবা, করলে তোমার অ্যান্সার আসবে হচ্ছে 1.52 টি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা আসবে অ্যান্সার। এবার বলেছে লিফটটি 3 সেকেন্ডে কত উপরে যাবে, মানে কত রাস্তা অতিক্রম করবে বা কত উপরে যাবে, এইটা বের করতে বলেছে। তো তুমি জানো এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাই না? এটা তুমি জানো জিটি স্কোয়ার। তো এখানে ইউটির মান হচ্ছে 0, তো 0 লেখা লাগবে না। এইচ সমান সমান হাফ গুণ, দেখো জি এর মান ভালো করে বোঝো, জি এর মান তুমি এখানে কত দিবা বলো তো? জি এর মান তুমি এখানে কিন্তু 9.8 দিবা না, জি এর মান কিন্তু 9.8 দিবা না, কারণ কি এখান থেকে তোমার ত্বরণ বের হয়ে গেছে কত, 1.52, ঠিক আছে? গুণ, এবার দেখো টি এর মান তুমি কত দিবা বলো? এখান থেকে তুমি টি এর মান দিবা হচ্ছে 3। তো তোমার অ্যান্সার এখানে কত আসবে? এইচ ইজ ইকুয়াল টু, তোমার অ্যান্সার আসবে, ক্যালকুলেটর মারি 6.843 কি মিটার। এইটাই হচ্ছে তোমার উচ্চতা, মানে ও 3 সেকেন্ডে এতটুকু উচ্চতা অতিক্রম করবে, এতটুকু দূরত্ব অতিক্রম করবে, আর ত্বরণ হচ্ছে এইটা। তো এই দুইটা জিনিস বুঝছো কিনা আমাকে একটু জানায়ও। এরপরে আসো, দেখো পরস্পর থেকে, দেখো এরপরে কি বলেছে? পরস্পর থেকে 120 ডিগ্রি, পরস্পর 120 ডিগ্রি কোণে এত নিউটন এবং এত নিউটন বলে দুটি বল একটি 4 কেজি ভরের বস্তুর উপর 4 সেকেন্ড ক্রিয়া করে থেমে গেল। বলেছে তারপর বস্তুটি সমবেগে চললে 8 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব যাবে বের করতে বলেছে। এখন আমাদেরকে দূরত্ব বের করতে বলেছে, তো দূরত্ব বের করার জন্য আমরা কি জানি? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ভি টি স্কোয়ার বা হাফ এটি স্কোয়ার, ঠিক আছে? হাফ টি স্কোয়ার এটি স্কোয়ার, ঠিক আছে? হাফ এ টি স্কোয়ার, এটাই তো আমরা জানি। তো এইটা যদি আমরা জেনে থাকি, তো দেখো এখানে এইটার মান দেখো ভালো করে বোঝো, এত নিউটন এবং এত নিউটন বলে দুটি মান, তো এখান থেকে এটা চলে গেল, তো হাফ গুণ, এবার দেখো এর মান তোমাকে নির্ণয় করতে বলেছে, এবং টি এর মান তোমাকে নির্ণয় করতে হবে কত, 8 স্কোয়ার। তো এখন তোমার কথা হচ্ছে, তোমার এখান থেকে এই যে ত্বরণ বের করে আনতে হবে, তো ত্বরণ আমরা বের করার চেষ্টা করি, দেখি তো। এফ ইজ ইকুয়াল টু এম এ, তো এফ সমান সমান যদি এম এ হয়, তাহলে দেখো 4 কেজি ভরের বস্তু না, 4 কেজি ভরের বস্তু, 4 কেজি ভরের যে বস্তু আছে, আচ্ছা, ও আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, কি বলতো? দুটি বল ক্রিয়া করে ভরে স্থির বস্তুর উপর 4 সেকেন্ড ক্রিয়া করে থেমে গেল, এরপর বস্তুটি সমবেগে চললো। এখানে 8 দেবো না, এখানে টি স্কোয়ার আপাতত রাখি, এখানে কিছু কাজ আছে আমি দেখাবো। তো এবার দেখো এখানে এই যে এফ এর মান তোমার বের করে নিয়ে আসতে হবে, এখান থেকে তোমার এর মান নির্ণয় করে নিয়ে আসতে হবে। আচ্ছা, তো এখন তোমাকে যদি আমি বলি এই যে এম এর মান তোমার দেওয়া আছে 4 কেজি, এর মান তোমার কাছে নাই, কিন্তু এফ এর মান তুমি কি জানো? এফ এর মান তুমি জানো, কিভাবে জানো বলো তো? এফ এর মান দেখো, এখানে 120 ডিগ্রি কোণ আছে, 120 ডিগ্রি কোণ আছে, এবং এই যে এই দুইটা কি আছে বলো তো? এই দুইটা তোমার বল আছে। তো এখন তুমি ভেক্টরের যে সূত্রটা শিখছো, লব্ধি বল তুমি বের করে ফেলো, সমান সমান দেখো 8 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 2 ইন্টু
8 গুণ 12 গুণ cos 120, এই যে এইটা তুমি বের করে ফেললে। তো এটার মান তোমার আর এর মান কত আসবে? আর এর মান তুমি দেখো তো তোমার আর এর মানটা কত আসে, দেখো আর এর মানটা কত আসে, দেখো তো আর এর মানটা আসে, দেখো 10 পয়েন্ট কত 58। এখন এই যে 10.58 আসলো, তুমি এই যে এফ এর মান 10.58 বসাই দাও। দেওয়ার পরে দেখো এখান থেকে এর মানটা বের করে আনো। দেখো a ইজ ইকুয়াল টু 10.58 ভাগ, তুমি এখান থেকে m এর মান যে 4, তুমি 4 দাও। তো a ইজ ইকুয়াল টু, এবার দেখো তো তোমার মান কত আসে, আলটিমেটলি a ইজ ইকুয়াল টু তোমার মান কত আসে, a ইজ ইকুয়াল টু তোমার মান কত আসে, তুমি একটু দেখো a ইজ ইকুয়াল টু মান আসে, ক্যালকুলেটর করি দাঁড়া, ওয়েট, 2 পয়েন্ট, দেখো 2.6, 2.646 এইটা আসে তোমার মান। আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এখন আমার কথা হচ্ছে এই যে এই যে আমার কথা হচ্ছে 4 সেকেন্ড ক্রিয়া করে থেমে গেল, এরপরে বস্তুটি আর কত দূরে যাবে, এক কথা হচ্ছে 8 সেকেন্ডে বস্তুটি কত দূরে যাবে। এখন তোমার কয়েকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, কয়েকটা বিষয় তোমাকে এখানে খেয়াল রাখতে হবে। কি কি বিষয়টা তুমি খেয়াল রাখবে আমি তোমাকে যদি একটু বলে দিই, তুমি কি বিষয়টা খেয়াল রাখবে আমি যদি তোমাকে একটু বলে দিই, 4 সেকেন্ডে সে কতটুকু বেগ অর্জন করলো, এটা তোমাকে আগে জানতে হবে। কারণ কি দেখো, আমি যদি তোমাকে বলি এই জায়গা থেকে, আমি তোমাকে যদি বলি দেখো এখানে কয়েকটা বিষয় ঘটেছে, কয়েকটা বিষয় একটু জানার চেষ্টা করো। এখানে দেখো, ও এই যে আমরা কিন্তু ত্বরণ বের করে ফেললাম, আমরা কিন্তু বলও বের করে ফেললাম, দেখেছো আমরা কিন্তু সবই বের করে ফেললাম, বাট এই যে আমাদের 4 সেকেন্ড ক্রিয়া করে যে বল যে থেমে যাচ্ছে, তাই না, বল যে 4 সেকেন্ড ক্রিয়া করে থেমে যাচ্ছে, তো এই যে 4 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করছে, আমরা আগে এইটু একটু বের করে নিই। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো তো এখান থেকে আমি যদি বলি তোমাদেরকে, দেখো এইটা তো 0, তো হাফ গুণ এর মান কত, এর মান হচ্ছে 2 পয়েন্ট কত 64, এরপরে দেখো 2.64, এরপরে টি স্কোয়ারের মান কত বলতো, 4 সেকেন্ড না, তার মানে 4 এর স্কোয়ার, দেখো 4 এর স্কোয়ার ভাগ 2, তো কত আসে, তোমার আসে হচ্ছে 21.12 মিটার। তো এই দূরত্ব সে অতিক্রম করছে কিন্তু 4 সেকেন্ডে। এখন আমার কথা হচ্ছে পরবর্তী 8 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করবে, দেখো পরবর্তী 8 সেকেন্ড কিন্তু সমবেগে চলছে, আমার কথা বুঝো কিন্তু, পরবর্তী 8 সেকেন্ড কিন্তু সে সমবেগে চলছে, তার কিন্তু আর ত্বরণ নেই, তাহলে কি এস ইজ ইকুয়াল টু ভিটি, এই ফর্মুলা দিয়ে কিন্তু তখন তোমার করতে হবে। তো তাই যদি করতে হয়, তো তুমি টি জানো কত, তুমি টি জানো হচ্ছে 8 সেকেন্ড। আচ্ছা তুমি কি ভি জানো, তুমি ভি জানো না, তো ভি তোমার কি বলতো, এই যে প্রথম ক্ষেত্রের যে শেষ বেগ, এইটাই কি এই ক্ষেত্রের আদি বেগ, তাই না? তাহলে এর প্রথম ক্ষেত্রের শেষ বেগটা তুমি কিভাবে বের করবা, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা দিয়ে বের করবা। এখন এই যে ইউ এর মান 0, এর মান কত, এর মান তুমি কিন্তু এখানে পাইছো কত 2.6 গুণ টি এর মান তুমি কিন্তু জানো টি এর মান কত বলো তো, টি এর মান কিন্তু 4। তো এখান থেকে তুমি খুব সুন্দর করে কত পাবা দেখো, 2.6 গুণিতক 4, তো এখান থেকে তুমি পাবা হচ্ছে 10 পয়েন্ট কত 10.58, এটাই পাবা তুমি। তো এখন এই যে যে জিনিসটা পাইলে, এই জিনিসটাকে তুমি 10.58 গুণিতক 8, দেখো তোমার অ্যান্সার আসবে হচ্ছে, তোমার অ্যান্সার কত আসবে, ক্যালকুলেটর দিয়ে করলে তোমার অ্যান্সার আসবে হচ্ছে, কত আসবে অ্যান্সার, 83 পয়েন্ট সামথিং, ঠিক আছে 83.2, 83.2। আচ্ছা এই ক্যালকুলেশন এই দশমিকের আগে পরে চেঞ্জ হয়, এটা ম্যাটার না। এখন কথা হচ্ছে তোমাকে যদি আমি বলি, এবার দেখো এই যে এইটা পাইলে S1 আর এইটা হলো তোমার S2, এই দুইটা যোগ করলে মোট দূরত্ব পেয়ে যাবে, তো 21.12 যোগ 83.2, এটা দেখো তো যোগ করলে কত আসে, এটা যোগ করলে দেখো 63 কাছাকাছি আসবে, 63.49 বা এর কাছাকাছি কোনো একটা মান আসবে, এইটাই কি তোমার
দূরত্ব, মোট কত দূরত্ব সে অতিক্রম করবে সেইটা। আমার কথা যদি বোঝা যায় থাকে তাহলে ইয়েস লিখো। এরপরে দেখো সমত্বরণে মানে ত্বরণ সমান থাকবে 3 কেজি ভরের একটি বস্তু এর গতির পঞ্চম এবং অষ্টম সেকেন্ডে এত এবং এত দূরত্ব অতিক্রম করে বস্তুটির উপর ক্রিয়াশীল বল কত। আচ্ছা আমরা জানি a ইজ ইকুয়াল টু, আমরা জানি s1 মাইনাস s2 ইজ ইকুয়াল টু t1 মাইনাস t2। আচ্ছা এর লং অনেক টার্ম আছে, তো আমি তোমাদেরকে শর্টে করেই দেখাচ্ছি। কেন বলো তো আমি শর্টে কেন করে দেখাচ্ছি? আমি শর্টে করে দেখাচ্ছি কারণ এটা হচ্ছে এত ডিটেইলে আমরা আজকে পড়াবো না, এই জন্য। তো এই যে এস ওয়ান মানে কি? এস ওয়ান মানে হচ্ছে শেষেরটা কয়টা। তো এস ওয়ান দেখো বলেছে পঞ্চম ও অষ্টম সেকেন্ডে যথাক্রমে এত এবং এত দূরত্ব অতিক্রম করে, তো তুমি লিখবা 0.30 মাইনাস 0.18। আচ্ছা এরপরে তুমি নিচে লিখবা কত সেকেন্ড, অষ্টম সেকেন্ড 8 সেকেন্ড আর 5 সেকেন্ড, ঠিক আছে। এই যে তোমার এর মান কিন্তু খুব সহজেই বের হয়ে আসবে। এর মান কত আসবে দেখো তো, দেখো এখান থেকে তোমার এর মান আসবে হচ্ছে 0.04, এর মান আসবে হচ্ছে 0.04। আচ্ছা এরপরে তুমি যদি এরপরে তোমার যদি বল বের করতে মন চায় তাহলে এফ সমান সমান এম এ। তো এম এর মান কিন্তু তুমি খুব ফাইন করে জানো কত, 3 গুণ এরপরে দেখো এর মান কত, এর মান হচ্ছে 0.04। সেক্ষেত্রে তোমার মূল মানটা কত আসে 0.12 নিউটন, 0.12 নিউটন। আমার কথা কি বোঝা গেছে? এফ এর মান কত আসলো 0.12 নিউটন। ব্যাস আমার কথা ক্লিয়ার, আমার কথা কি বোঝা গেছে? এরপরে আমরা আসবো ঘাত বল নিয়ে। দেখো ঘাত বল জিনিসটা কি, একটা অনেক বড় মানের বল মানে বিশাল জোরে একটা বল, বিশাল বিশাল মানের বল, ঠিক আছে, বিশাল মানের বল খুব অল্প সময়ের জন্য প্রয়োগ হলে সেটা কি বলতো, সেটা হচ্ছে আমাদের ঘাত বল। আমার কথা কি বোঝা গেছে? বিশাল মানের মানে খুব বড় মানের বল অল্প সময়ের জন্য যদি প্রয়োগ হয় সেটাকে আমরা বলতে পারি ঘাত বল। খুব বড় মানের বল খুব অল্প সময়ের জন্য প্রয়োগ হবে, সেটাই হচ্ছে আমাদের ঘাত বল। আমার কথা কি বুঝতে পেরেছো? কথা যদি বোঝা যায় থাকে খুব অল্প মানের বল, তাহলে আমরা বলতে পারি ঘাত বল কোনগুলা। এই যে ব্যাট দিয়ে যে বলে আঘাত করে, তাই না, বলে আঘাত করে, এটা কিন্তু একটা ঘাত বল, বুঝতে পেরেছো? আর বলের ঘাত কি জিনিস দেখো, ঘাত বল আর বলের ঘাত কিন্তু এক জিনিস না। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো আমরা যদি মনে করো বলের ঘাত, আচ্ছা আমরা যে কোনো জিনিসকে আমরা ডিফারেন্সিয়েশন করব কাকে বলো তো। মনে করো আমরা ডিফারেন্সিয়েশন করব হচ্ছে উম তার আগে আমি তোমাদেরকে বলে রাখি বলের ঘাত জিনিসটা কি, সেটা বললে তোমাদের বুঝতে সুবিধা হবে। কি বলের ঘাত হলো বল ও তার ক্রিয়াকালের গুণফল, ঠিক আছে। মানে আমি তোমাদেরকে আরো একটু ক্লিয়ার করে বলি, আমি একটু জটিল করে বলে ফেলেছি, তো একটু ক্লিয়ার করে বলি। সেটা হচ্ছে মনে করো একটা বল আছে, এই বল আর তার ক্রিয়াকাল, তার মানে এই যে টি মানে এফ ক্রস টি, যে ইজ ইকুয়াল টু এফ ক্রস টি, মানে ক্রিয়া, এই যে বল এবং তার ক্রিয়াকালের যে গুণফল সেটাকে আমরা বলতে পারি বলের ঘাত। আমার কথা বোঝা গেছে? মানে কি আমরা বলের ঘাত বলতে পারি। বলের ঘাত হচ্ছে আমাদের বল এবং তার দিকে আমাদের যে সময় আছে, মানে তার যেই কি বলবো বলতো, আহ তার যে ক্রিয়াকাল তার গুণফল হচ্ছে আমাদের বলের ঘাত। এখন তোমাকে যদি আমি বলি যে জে ইজ ইকুয়াল টু এফ ক্রস টি, এই কথা তুমি বিশ্বাস করবা, আমি জানি করবা। এখন এইটাকে তুমি যদি একটু ইন্টিগ্রেশন করো, দেখো এইটাকে যদি আমি একটু ইন্টিগ্রেশন করি, এই ইন্টিগ্রেশন চিহ্ন আমি সবসময় উল্টো পাল্টা দিই, ঠিক আছে। জাস্ট ইন্টিগ্রেশন করব কাকে, এফ এফ আচ্ছা এরপরে ডিটি, ডিটি মানে কি খুব অল্প, মানে মানে খুব সামান্য সময়। দেখো এই যে বল বল প্রয়োগ করা হচ্ছে না একটা বস্তুর উপর, খুব ক্ষুদ্র ক্ষুদ্র সময়কে আমরা এক করে করে আমরা যোগ করার চেষ্টা করি এখানে, ঠিক আছে। তো আমরা খুব অল্প একটা সময় নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি, এই জন্য আমরা ডিটি লিখলাম। ডিটি মানে খুব অল্প একটা সময়। তো আমরা নর্মালি এটাকে আমরা করার চেষ্টা করি ইন্টিগ্রেশন, ঠিক আছে, ইন্টিগ্রেশন করার চেষ্টা করি। দেখো আমরা
আমরা একটা জিনিস জানি, এফ সমান সমান আমরা লিখতে পারি এম, এর আমরা লিখতে পারি ডিভি বাই ডিটি। আবার এখানে আমরা এখানে লিখতে পারি হচ্ছে ডিটি। আমার কথা কি বুঝতে পেরেছো বলতো? এবং এইটা যদি তুমি বুঝে যেয়ে থাকো, তাহলে আমরা কিন্তু এখানে কি লিখতে পাচ্ছি বলতো? এই জায়গাটায় আমরা কিন্তু এইটা এবং এইটা কেটে যদি দিই, তাহলে দেখো আমরা লিখতে পাচ্ছি এম সমান সমান ডেল ডেল ভি। ডেল ভি মানে কি? এম সমান সমান ভি ওয়ান মাইনাস ভি টু। আমার কথা কি বোঝা গেছে? ভি ওয়ান মাইনাস ভি টু, ঠিক আছে? তো এখন ভি ওয়ান মাইনাস ভি টু রে তুমি লিখতে পারো এম ভি ওয়ান মাইনাস এম ভি টু। এইটাকে তুমি লিখতে পারো পি ওয়ান মাইনাস পি টু। তো এই যে পি ওয়ান মানে কি? এই যে ভরবেগকে আমরা পি ওয়ান বলি, এইটা তো আমাদের ভরবেগই হয়ে গেল। তো এইটাকে তুমি লিখতে পারো হচ্ছে ডেল পি। তো তুমি এক কথায় খুব সুন্দরভাবে একটা জিনিস বলতে পারো, আমাকে বুঝাই বলতে পারো যে এই যে আমাদের যেই যে আছে বা যেই বলের ঘাত আছে, এইটা ডেল পি মানে ভরবেগের পরিবর্তনের সমান। তার মানে বলের ঘাত কার সমান? ভরবেগের পরিবর্তনের সমান। আমার কথা কি বুঝতে পেরেছো? ভরবেগের পরিবর্তনের সমান, ঠিক আছে? তো আমরা আরো একটা জিনিস লিখতে পারি, এফ প্লাস টি সমান সমান লিখতে পারি আমরা কি বলতো? এম ওয়ান এম ইন্টু এম ওয়ান ইন্টু ভি টু। দেখো লিখতে পারি এম ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টু। আমরা এটা লিখতে পারি খুব সহজে সুন্দর করে। আমার কথা কি বোঝা গেছে বলের ঘাত? আচ্ছা, এখন পরিবর্তনশীল বলের ক্ষেত্রে দেখো, পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কি হবে আমি কিন্তু তোমাকে এই পাশে দেখাই আসলাম, ঠিক আছে? এইটাই কিন্তু সেই পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কি হবে সেটা আমি তোমাকে দেখাই আসলাম। জাস্ট এই জন্য আমি আর নতুন করে দেখাচ্ছি না, ঠিক আছে? তো এখন দেখো 2 কেজি ভরের একটা লোহার গোলক 30 ডিগ্রি কোণে একটা দেওয়ালের সাথে 4 মিটার/সেকেন্ড বেগে ধাক্কা লেগে উল্টো 30 ডিগ্রি কোণে কি 4 মিটার/সেকেন্ড বেগে ফিরে গেল। এখন বলেছে তোমার বলের ঘাত কত? তোমার বলের ঘাত বের করতে বলেছে। আমার কি কথা বোঝা গেছে নাকি বোঝা যায়নি বলো তো? আমাদের বলের ঘাতকে বের করতে বলেছে। তো আমরা কি জানি বলতো? বলের ঘাত সমান কি জানি? আমরা জানি ডেল পি মানেই তো আমাদের বলের ঘাত, বা জে এইটা মানেও আমাদের বলের ঘাত। আচ্ছা, ডেল পি আমরা সমান সমান কি জানি বলতো? আমরা জানি, দেখো আমরা কি জানি? এম এম ডেল ভি। আমরা এইটা জানি বলের ঘাত সমান, তাই না? তো এখন দেখো ভালো করে দেখো, আমাদের এই যে এই যে চার এই যে যেই বেগে আসলো ও সেই বেগে ফিরে গেল, যেই বেগে আসলো সেই বেগে ফিরে গেল, তার মানে এই যে বিপরীত দিকে চলে গেল। তো এর আমাদের লব্ধিটা আসলে আগে বের করে নিতে হবে। তো এর লব্ধিটা কি? এম এর মান আমরা জানি 2। তো এর লব্ধি কি? দেখো এর লব্ধি হচ্ছে রুট ওভার কত? 4 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার মাইনাস, দেখো মাইনাস কেন? যেই দিকে আসছে ওই দিকে আবার ব্যাক করে গেল, তার মানে দিক যে বিপরীত হয়ে গেল, এই জন্য আমি মাইনাস দিলাম। আচ্ছা, তো মাইনাস কি বলতো? এবার 4 ইন্টু 4 ইন্টু 4, তারপর কি কস। আচ্ছা, এই যে 30 ডিগ্রি কোণে আসলো, 30 ডিগ্রি কোণে ফিরে গেল, তাইলে মধ্যবর্তী কোণ কত হলো? 60 ডিগ্রি। তো এখানে আমরা লিখতে পারি 60 ডিগ্রি। আমার কথা কি বোঝা গেছে বলো তো? আমার কথা কি বোঝা গেছে? তো 60 ডিগ্রি হয়ে গেল। তো 60 ডিগ্রি যদি হয়ে যায়, তো আমরা এইটাকে সুন্দর করে আমরা ডেল পি এর মান আমরা লিখে দিতে পারি। ডেল পি এর মান আমরা কত লিখবো দেখি, কে বলতে পারে? ডেল পি এর মান আমরা লিখবো হচ্ছে 8। এটাকে ক্যালকুলেটরে বসাই দিছি, জাস্ট এটার মান হয়ে গেছে 8। আশা করি বোঝা গেছে। দেখো এরপরে আমরা ভর বেগ নির্ণয় করা শিখবো, ভর বেগ। আচ্ছা, তোমাদেরকে যদি আমি একটু বলে দিই ভরবেগ জিনিসটা কি। পি সমান সমান এম ভি, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ভরবেগ। তো এখন ভরবেগ বলেছে ট্রাকের ভর করতে হলে এত মিটার/সেকেন্ড ভরবেগে এত কেজি মিটার/সেকেন্ড ভরবেগের ভরবেগ প্রয়োগ করে একটি ট্রাককে এত বেগে গতিশীল রাখা যাবে। তো আমরা কি জানি? পি সমান সমান আমরা কি জানি? এম ভি। এইটা আমরা জেনে গেছি। তো আমাদের এই যে পি এর মান কত, এই যে ভরবেগের মান কত দেওয়া আছে দেখো তো। আমাদের ভরবেগের মান দেওয়া আছে হচ্ছে 125 গুণ 10⁵ এইটা দেওয়া আছে। আচ্ছা, ইকুয়াল টু দেখো এম এর মান কত দেওয়া আছে? 50। আচ্ছা, ভি এর মান দেওয়া আছে 50 আর এম এর মান দেওয়া নেই। এম এর মান দেওয়া নেই, তো আমরা জাস্ট এখান থেকে এম এর মানটা বের করে আনবো ভাগ দিয়ে। তো আমাদের কত আসবে? 2500 কেজি। এটাই হবে আমাদের অ্যান্সার। আমার কথা কি বোঝা গেছে? দেখি আমি ক্যালকুলেটরে করে দেখলাম, ঠিক আছে?
আমি ক্যালকুলেটরে করে শিওর হয়ে তোমাকে বললাম। তো তোমরা আবার ক্যালকুলেটরে করে কিন্তু বিষয়টা প্র্যাকটিস করবা। আমার কথা বোঝা গেছে? ক্যালকুলেটরে করে কি করবা তোমরা? প্র্যাকটিস করবা। আমার কথা কি বুঝতে পেরেছো? ক্যালকুলেটরে করে তোমরা প্র্যাকটিস করবা। আচ্ছা, এরপরে আসো, দেখো ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। এখন এখন ভালো করে বোঝো, ভরবেগের সংরক্ষণ সূত্র। দেখো ভরবেগের সংরক্ষণ সূত্র কিন্তু আবার দুই রকম। দুই রকম মানে এক কথায় হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র না, আমাদের যে সংঘর্ষ, এই যে আমাদের সংঘর্ষ, এই সংঘর্ষ কিন্তু আমাদের দুই রকম। একটা হলো স্থিতিস্থাপক, আর একটা হলো অস্থিতিস্থাপক। অস্থিতি একটা স্থিতিস্থাপক, একটা হলো অস্থিতি। আচ্ছা, একটা কি স্থিতিস্থাপক, একটা হলো অস্থিতিস্থাপক। দেখো 1 নম্বর এবং 2 নম্বর, আমার কথা যদি বুঝে থাকো, দেখো একটা হলো স্থিতিস্থাপক আর একটা হলো অস্থিতিস্থাপক। এখন তোমাকে যদি আমি বলি স্থিতিস্থাপক কি এবং অস্থিতিস্থাপক কি, তোমাকে যদি আমি বলি, দেখো এদিকে একটু খেয়াল করো। স্থিতিস্থাপকে স্থিতি স্থাপকে ভরবেগ ও গতিশক্তি, ভরবেগ ও গতিশক্তি দুটাই কি হবে? সংরক্ষিত হবে। ভরবেগ এবং গতিশক্তি দুইটাই কি হবে? সংরক্ষিত হবে। দেখো ভরবেগ এবং গতিশক্তি দুইটাই সংরক্ষিত হবে মানে কি? ভরবেগের সংরক্ষণ মানে কি? আমরা দুইটা বস্তুর যদি আমরা ঘর্ষণ লাগাই বা দুইটা বস্তু যদি আমরা সংঘর্ষ লাগাই, তখন এদের m1 v1 ইজ ইকুয়াল প্লাস m2 v2, মানে দুইটা বস্তুরই আদি দুইটা বস্তুরই শেষ বেগ ইজ ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2। মানে দুইটা আদিবেগ কি হবে? আদিবেগ এবং শেষ বেগের যে সমষ্টি, এই যে আদি ভরবেগ এবং শেষ ভরবেগের যে সমষ্টি, এটা সমান হবে। এইটাকে বলা হয় ভরবেগের সংরক্ষণশীলতা। আর গতিশক্তির সংরক্ষণশীলতা কি? গতিশক্তির সংরক্ষণশীলতা হচ্ছে এম m1 v1 এর স্কোয়ার হাফ প্লাস হাফ ইন্টু m2 v2 এর স্কোয়ার সমান সমান হাফ ইন্টু m1 u1 এর স্কোয়ার প্লাস হাফ ইন্টু m2 u2 এর স্কোয়ার। এইটা যদি হয়, তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি যে এই দুইটা যদি সত্য হয়ে যায়, একটা হলো ভরবেগের সংরক্ষণশীলতা আর একটা হলো গতিশক্তির সংরক্ষণশীলতা, এইটা যদি কোনো সংঘর্ষ মেনে নেয়, তাহলে সেটা হবে স্থিতিস্থাপক। আর যদি ভরবেগের সংরক্ষণ মানে কিন্তু গতিশক্তির সংরক্ষণ এইটা যদি না মানে, তাহলে সেইটাকে আমরা বলতে পারি এইটা হচ্ছে অস্থিতিস্থাপক। আমার কথা বুঝতে পেরেছো? কোনটা স্থিতিস্থাপক আর কোনটা অস্থিতিস্থাপক আমরা বুঝতে পেরেছি কিনা বলো তো? আমরা যদি বুঝতে পারি, তাহলে আসো আমরা একটু সামনের দিকে যাওয়ার আগে একটা জিনিস দেখে নেই। দেখো এখানে 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 একটা সূত্র আমি লিখে রাখছি, এইটা একটু দেখো। দেখো v1 ইজ ইকুয়াল টু m1 মাইনাস m2 ইন্টু u1। এইটা কোন ক্ষেত্রে? এইটা যদি সংঘর্ষ হয়ে মিলিত না হয়ে চলতে থাকে, মানে এক কথায় যদি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, মানে এক কথা হলে স্থিতিস্থাপক সংঘর্ষ যদি হয়ে যায়, মানে স্থিতিস্থাপক সংঘর্ষ যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের আদিবেগ সেই ক্ষেত্রে আমাদের সংঘর্ষের পরে শেষ বেগ কি হবে সেটা নির্ণয় করতে হয় এই সূত্র দিয়ে। আমার কথা কি বোঝা গেছে? যদি স্থিতিস্থাপক হয়, তাহলে সংঘর্ষের পরে শেষ বেগ কি হবে সেটা নির্ণয় করতে হয় এইটা দিয়ে। আচ্ছা, আমরা সামনে এই বিষয়ে অঙ্ক পাবো। তো এখন দেখো, আমি যদি তোমাদেরকে খুব স্লোলি বলি, দেখো একটা নৌকা আছে। দেখো এই যে নৌকার ভর, নৌকা 300 কেজি ভরের একটা নৌকা আছে। নৌকার দুইটা গলুই থেকে, গলুই মানে হচ্ছে দুইটা, এই দুইটা থেকে, গলুই থেকে 20 কেজি আর 25 কেজি ভরের দুটা বালক যথাক্রমে 3.25 এবং 2 মিটার পার সেকেন্ড বেগে দুই দিকে লাফ দেয়। আচ্ছা, নৌকাটি কোন দিকে কত বেগে চলবে? আচ্ছা, আমাদেরকে নৌকাটি কোন বেগে কত বেগে চলবে এইটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তো আসো আমরা এটাকে নির্ণয় করি। আমরা কিভাবে নির্ণয় করব? দেখো
আমরা জানি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কি, m1 v1 সমান সমান প্লাস m2 v2 প্লাস m3 v3, ঠিক আছে, ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি m1 m1 u1 প্লাস m2 u2 প্লাস m3 u3, এটা আমরা লিখতে পারি। তো এইটা যদি আমরা খুব ফাইন ভাবে লিখে ফেলে দিই তাহলে আমরা কিন্তু লিখতে পারি এই যে m এর মান আর v এর মান। দেখো এই দেখো m এর মান যদি আমরা ধরি 300, তাহলে দেখো m এর মান যদি আমি ধরি 300, তাহলে আমি এখানে v এর মান কত দিতে পারবো বলতো? আমি এখানে v এর মান, দেখো ভালো করে বোঝো, এই যে আমাদের নৌকা না, এই যে আমাদের নৌকা না, তো এইটা যদি আমাদের নৌকা হয় তো নৌকার আমাদের বেগ তো কোন দিকে যাবে, কত বেগে যাবে, এটাই তো আমাদের বের করতে বলেছে। তো v1 এর মান তো আমরা জানি না। প্লাস দেখো m2, m2 আমরা ধরলাম m2 হচ্ছে এটা। আচ্ছা, এখন আমাদের যদি এই যে v2 এর মান কত, v2 এর মান কিন্তু এই দেখো আমরা পাচ্ছি কত, 3.25। আমার কথা কি বুঝতে পেরেছো? v2 এর মান আমরা পাচ্ছি হচ্ছে 3.25। আমার কথা কি বুঝতে পেরেছো বলো তো? আচ্ছা, তো এখন এইটা যদি ধরো, দেখো এখন এখান থেকে দেখো একজন দুইজন দুই দিকে লাফ দিচ্ছে না, তো তাদের দিক যেহেতু বিপরীত, সেহেতু এই যে বেগ একটা ভেক্টর রাশি, তো তোমার এই যে একটা চিহ্ন দিয়ে, এই যে প্লাস এবং মাইনাস চিহ্ন দিয়ে তোমার এই দিকটা প্রকাশ করতে হবে। তো আমি এখানে মাইনাস চিহ্ন দিচ্ছি, আমার মন চাইছে তাই। তোমার যদি মন না চাই তুমি অন্য একটা মাইনাস চিহ্ন দিতে পারো, আমি মাইনাস দিয়ে একটা দিক বোঝাচ্ছি, ঠিক আছে। তো প্লাস দেখো আমি m3 এর মান কত দেব, 25। এরপরে আমি এখানে এর মানটা কত দেব দেখো তো, এখানে আমি এর মানটা দেব হচ্ছে, দেখো v3 এর মান কত দেব, 2 2 দেব। তো এখানে তুমি একটা কাজ করতে পারতে, এখানে মাইনাস না দিয়ে এখানেও মাইনাস দিতে পারতে, বিষয়টা কিন্তু একেবারে সেম হতো, এখানে কোনো কিছুই সমস্যা হতো না, ঠিক আছে। এখন ভালো করে দেখো, এখানে m1 এর মান কত আমরা জানি 300, u2 এর মান 0, ঠিক আছে। তো এরপরে m2 এর মান কত, m2 এর মান আছে m2, তারপরে u2 এর মান 0, এইগুলার মান দেখো সব 0, কারণ এগুলো সব স্থির অবস্থায় আছে। সেহেতু এই পুরোটুক আমি না লিখে একবারে আমি এর মান লিখে দিই 0, ঠিক আছে। এইটুক না লিখে আমি এইটুকের মান একবারে লিখে দিচ্ছি 0। তো যদি আমি এটার একবারে মান লিখে দিই 0, তাহলে তোমার এখানে অ্যান্সার কত আসে দেখো তো। আমি এখানে ভি এর অ্যান্সার, ভি এর মান আমি বের করতে পারি কত, ভি এর মান দেখো আমি বের করতে পারি, ক্যালকুলেটর করি, একটু টাইম দাও। দেখো আমাদের v1 এর মান কত আসে, v1 এর মান আসে, দেখো v1 এর মান কত আসে, ওয়েট, এই যে দাগগুলা পরে হাত ঘেমে গেলে, দেখো v1 এর মান কতগুলো আসে, v1 এর মান আমার আসে হচ্ছে 0.05, এই 0.05। বাট আমার এখানে কিন্তু কোনো মাইনাস নাই, মাইনাস আছে, আমার কিন্তু কোনো মাইনাস নাই, ঠিক আছে, আমার কিন্তু মাইনাস নাই। মাইনাস না থাকার ফলে আমাদের ব্যাপারটা কি হবে বলতো, যেহেতু মাইনাস নাই তো আমরা মাইনাস নিছিলাম না কোথায় বলতো, আমরা কিন্তু এখানে এই যে এই দেখো এখানে কিন্তু আমরা মাইনাস নিছিলাম না। তার মানে আমরা বলতে পারি যে নৌকাটা এই যে 0.05 এই বেগে, এই বেগে, এই বেগে চলবে, এবং কোন দিকে চলবে বলতো, এই যে এই দিকে চলবে, কোন দিকে বলতো, এই যে m3 ভরের দিকে। m3 ভর কোনটা ছিল বলতো, এই যে 2 মিটার/সেকেন্ড। তার মানে এটা চলবে কোন কোন দিকে, 2 মিটার/সেকেন্ড এই দিকে চলতে থাকবে। বুঝতে পেরেছো, নৌকাটা এই মিটার/সেকেন্ড এই বেগে চলতে থাকবে। আমার কথা বোঝা গেলে পরের ম্যাথে আসো যাই। তো দেখো পরের ম্যাথে খুব সুন্দর একটা ম্যাথ এইটা। তো এখানে কি কি বলে দিয়েছে একটু একটু দেখো, এই ম্যাথে কি কি বলে দিয়েছে দেখো। 4 কেজি ভরের একটি বস্তু, তার বেগ দেওয়া আছে, এবং 6 কেজি ভরের অপর একটি বস্তুরও বেগ দেওয়া আছে। এখন সংযুক্ত হলে ইহা একত্রে কত মিটার/সেকেন্ড। এখন সংযুক্ত হলে দেখো তো, আমরা জানি m1 u1 প্লাস m2 u2। এখন এরা কি বলেছে, সংযুক্ত হবে, তাহলে m ইন্টু, আচ্ছা এখানে সংযুক্ত হবে, তাহলে সংযুক্ত যদি যদি হয় তাহলে এরা কি একই বেগে চলতে থাকবে দুইটাই, তাহলে আমরা লিখতে পারি m1 প্লাস m2। আচ্ছা এইটা যদি আমরা লিখি তাহলে
এখানে তুমি লিখতে পারবা যে দেখো m1 এর মান কত ছিল, 4 ছিল। এখানে u2 এর মান কত আছে, দেখো u1 এর মান কত আছে, 2i প্লাস 3j প্লাস, এরপরে তোমার m এর মান কত আছে, 6। এরপরে তুমি লেখো, দেখো কত, -4i -6j, এইটা সমান সমান তুমি লিখতে পারো v1, আর এরপরে লিখতে পারো m1 প্লাস m2। m1 প্লাস m2 এর মান তুমি খুব সুন্দর ভাবে জানো, কত, m1 এর মান হচ্ছে 6 আর 4 10, তাই তো, এটার মান হচ্ছে 10। এইটা তুমি কিন্তু জেনে গেছো। তো এরপরে তুমি দেখো তো কত আসে, তুমি এরপরে এই মানগুলা দেখো কত আসে, 4 দুগুণে 8i প্লাস 3 4 12j, আচ্ছা, প্লাস 4 ছক 24, আচ্ছা এখানে তো মাইনাস আছে, তাহলে মাইনাস 4 ছক 24 i। এরপরে তুমি কত দিতে পারো বলো তো, এটা প্লাস ছিল তো, হ্যাঁ এটা প্লাস ছিল, ওয়েট ওয়েট অপেক্ষা করো, প্লাস ছিল। আচ্ছা, তো দেখো 6 ছক 36j। আমার কথা কি বোঝা গেছে বলো তো, আমার কথা কি বোঝা গেছে বলো, আমার কথা কি বোঝা গেছে? আমার কথা যদি বোঝা যে থাকে, তাইলে এবার আমি তোমাকে বলে দিই, দেখো আমি এবার তোমাকে বলে দিই, কি বলবো বলো তো, আমি তোমাকে বলবো, দেখো এই যে আমাদের ভি, দেখো এইটা এটা যোগ করো, এই আই আর আই যোগ করো তো, এইটা আর এটা যোগ করো, দেখো কত আসে, 24 -8 কত আসে, 16 আসে, তাই তো। এই -16i, এরপরে দেখো -16i, এরপরে আসবে না -24j, এরপরে আসবে না 10v1। এবার এই যে 10 দিয়ে ভাগ করে দাও এগুলারে, 10 দিয়ে এগুলারে যদি ভাগ করে দাও তাহলে কত থাকে দেখো তো, 10 দিয়ে এগুলারে জাস্ট ভাগ করে দিবা, তখন এই এই মাঝখানে একটা করে পয়েন্ট আসবে, ঠিক আছে, মাঝখানে একটা করে পয়েন্ট আসবে। এবার তুমি ভি এর মান পেয়ে গেলে, ঠিক আছে, একত্রে ওয়ার একত্রে কত বেগে চলবে, তুমি কিন্তু ভি এর মান পেয়ে গেছো। এবার এই ভি এর মানকে তুমি সুন্দরভাবে প্রকাশ করো, কিভাবে প্রকাশ করবা দেখো, -1.6 এর স্কোয়ার প্লাস, এরপরে তুমি লিখবা হচ্ছে -2.4 এর স্কোয়ার, তুমি এইটা লিখবা। লেখার পরে দেখো এখান থেকে কত আসে বলো, এখান থেকে কত আসে, দেখো তো কত আসে, 2.88 মিটার পার সেকেন্ড, এইটা আসে হচ্ছে অ্যান্সার। তার মানে আমাদের বেগের মান কিন্তু বের হয়ে গেল 2.88 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার আমাদের বেগ আর গতি শক্তি নির্ণয়ের যেই ম্যাথটা আছে, এই ম্যাথগুলো আমরা একটু করার চেষ্টা করব, ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমি তোমাদেরকে একটু বলি, আসো তোমাদেরকে একটু বলি। আচ্ছা, আমি তোমাদেরকে একটু বলি, এখন দেখো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এইগুলো তো জানো, তো আপাতত এগুলো জানলে হবে, তোমরা জাস্ট একবার একটু দেখে নাও, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো সব তোমাদের জানা সূত্র, আর এই সূত্র খুব বেশি তোমাদের এখন কাজে লাগবে না, ঠিক আছে, জানা সূত্র। তো আসো আমরা আস্তে আস্তে ম্যাথের দিকে যাই। দেখো দেখো এখানে বলা আছে একটি মসৃণ ঘর্ষণ শূন্য টেবিলের উপর দক্ষিণ দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে চলমান 0.5 কেজি ভরের একটি বস্তুর ওপর 0.6 নিউটন বল একই দিক থেকে 1 সেকেন্ডের জন্য প্রয়োগ করা হলো, বুঝতে পেরেছ? এখন 1 নম্বর প্রশ্ন কি, 1 সেকেন্ড পর বস্তুটির বেগ কত নির্ণয় করো। তো 1 সেকেন্ড পর বস্তুটির বেগ তোমাকে নির্ণয় করতে বলেছে, তো তুমি কি জানো, এফ সমান সমান তুমি জানো হচ্ছে এম এ, তো এ সমান সমান তুমি কি জানো বলো তো, এফ বাই এম, এইটা জানো। তো এফ এর মান কি তোমার দেওয়া আছে বলো তো, এফ এর মান কি দেওয়া আছে, দেখো তো 6 নিউটন দেওয়া আছে, ঠিক আছে, 6 নিউটন। আচ্ছা, এরপরে তোমাকে 0.5 কেজি, এম এর মান দেওয়া আছে 0.5 কেজি, তো এখানে তুমি দাও 0.5 কেজি, তো এখান থেকে তুমি লিখতে পারো কত বলতো, 12 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 12 মিটার পার সেকেন্ড। আচ্ছা,
এখন এরপরে আসো, বলেছে বস্তুটির বেগ কত। আচ্ছা, এরপরে কি বলেছে, বলছে 6 নিউটন এর বল দক্ষিণ দিকের পরিবর্তে পশ্চিম দিকে প্রয়োগ করলে, দক্ষিণ দিকের পরিবর্তে দেখো, দক্ষিণ দিকের পরিবর্তে যদি পশ্চিম দিকে প্রয়োগ করা হয়, দক্ষিণ দিকের পরিবর্তে যদি পশ্চিম দিকে প্রয়োগ করা হয়, আহ কোথায় গেল তা, দক্ষিণ দিকের পরিবর্তে যদি পশ্চিম দিকে প্রয়োগ করা হয় 1 সেকেন্ড পর বস্তুটির বেগ কত। ঠিক আছে, তো এখন আমার কথা হচ্ছে, দেখো, বস্তুটি যদি পশ্চিম দিকে, বস্তুটির ত্বরণ কত হবে সেটা আগে তোমার নির্ণয় করতে হবে। বস্তু যদি পশ্চিম দিকে ত্বরণ কত হবে সেটা আগে তুমি নির্ণয় করে ফেলো। দেখো, তুমি পশ্চিম দিকে বস্তুটির ত্বরণ কত হবে, এ সমান সমান তুমি লিখতে পারো কত বলো তো, এফ বাই এম। তোমার এফ এর মান এখানে কত আছে বলো, এফ এর মান তোমার কত দেওয়া আছে, তোমার এফ এর মান কত দেওয়া আছে বলো তো। দেখো, এফ এর মান তোমার কত দেওয়া আছে, 6 নিউটন বলের, 6 নিউটন, এই যে বস্তুটি পশ্চিম দিকে ত্বরণ কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। পশ্চিম দিকে বস্তুটির ত্বরণ কত হবে সেটা তোমার নির্ণয় করতে বলেছে। তাহলে তুমি কত দিবা, এখানে পশ্চিম দিকে বস্তুটির ত্বরণ কত হবে, এই যে এখান থেকে তুমি বের করে রাখছিলে 12 মিটার/সেকেন্ড। আচ্ছা, তো এখন এইটা যদি কথা সত্য হয় তাহলে পশ্চিম দিকে আদিবেগ ছিল না, পশ্চিম দিকে কিন্তু কোনো আদিবেগ ছিল না, অর্থাৎ আদিবেগ কিন্তু শূন্য ছিল। পশ্চিম দিকে কি কোনো আদিবেগ ছিল, ছিল না কিন্তু। তার মানে 1 সেকেন্ড পর পশ্চিম দিকে বেগ কত হবে, 1 সেকেন্ড পর পশ্চিম দিকে বেগ কত হবে, দেখো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। দেখো, এখান থেকে আমাদের এর মান কত আসবে, দেখো এর মান কিন্তু আমাদের কত আসবে, দেখো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এর মান আসবে হচ্ছে আমাদের 12, আর টি এর মান আসবে 1 সেকেন্ড, তার মানে আমাদের আসবে 12 সেকেন্ডই কিন্তু আসলো। এখন 12 মিটার/সেকেন্ড কিন্তু আসলো। আচ্ছা, এইটা চলে আসলো। এখন আমার কথা হলো 1 সেকেন্ড পরে বেগের মান, 1 সেকেন্ড পরে বেগের মান। এখন তুমি একটা জিনিস দেখো, তুমি একটা জিনিস দেখো, যে এখানে তোমার এই এই যে এখানে কোথায় 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 কোথায়, এই দেখো এখানে দক্ষিণ দিকে। এখন তোমাকে প্রশ্নে কি বলেছে বলো তো, বলেছে 6 মিটার বলের দক্ষিণ দিকের পরিবর্তে যদি পশ্চিম দিকে প্রয়োগ করা হয়। দেখো, দক্ষিণ দিকের পরিবর্তে 6 নিউটন বলের মান পশ্চিম দিকে প্রয়োগ করা হলো। দেখো, পশ্চিম দিকে প্রয়োগ করলে আমাদের আসছে 12 না, দেখো দক্ষিণ দিকে হচ্ছে 5। তো এখন কথা হচ্ছে, তাহলে দক্ষিণ দিকের পরিবর্তে যদি পশ্চিম দিকে প্রয়োগ করা হয়, তাহলে তাহলে কি বলেছে বলতো, তাহলে 1 সেকেন্ড পর বেগ কত হবে, বুঝতে পেরেছো? তাহলে 1 সেকেন্ড পর বেগ কত হবে, তাহলে আমরা পশ্চিম দিকে প্রয়োগ করার পরে এখানে আমরা যেই বেগ পাইছিলাম, আর এই যে দক্ষিণ দিকে যে 5 মিটার/সেকেন্ড বেগে যে একটা বেগ আছে, এই দুইটারে আমরা কি করব, আমরা জাস্ট এই যে আমাদের যে এটা আছে, নরমালি আমরা এই যে ভেক্টর যে পিথাগোরাসের যে উপপাদ্য আছে, এই যে ত্রিভুজের, এই দেখো এই যে এইটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, আবার এইটা এদিকে আছে, তার মানে এইটাকে পিথাগোরাস দিয়ে করা যায়। দেখো, 5 এর স্কোয়ার প্লাস 12 এর স্কোয়ার সমান সমান, এখানে অ্যান্সার আসবে 13। তোমার কথা বুঝতে পেরেছো? 5 এর স্কোয়ার সমান 12 এর স্কোয়ার সমান 13। আচ্ছা, এখন 13 মিটার/সেকেন্ড। এখন তোমাকে কি বলেছে, আর কি আর কিছু বলেছে, বেগ কত হবে, বেগ কত, বেগই চাইছে, ঠিক আছে, বেগই চাইছে, তোমার কাছে কোন চাই নাই। কোন চাইলে তুমি একটু কাজ করতে পারতে, কোন চাইলে তুমি কি করতে পারতে বলো তো, করতে পারতে tan থিটা, tan থিটা সমান সমান, আচ্ছা, তুমি এখান থেকে লিখতে পারো হচ্ছে 12/5। তো এখান থেকে থিটার মান কত আসে, থিটার মান আসে হচ্ছে, দেখো থিটার মান আসে হচ্ছে, ঠিক আছে, এইটা আসে হচ্ছে তোমার কিসের, কোণের মান। ঠিক আছে, এই অঙ্কটা হালকা একটু কঠিন ছিল, কঠিন থাকার একটু কারণও আছে, এই অঙ্কটা কঠিন থাকার কারণ আছে, এইটা হচ্ছে অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্ন, ঠিক আছে, এই জন্য। আচ্ছা, এরপরে দেখো, এইটা আমরা উম, এই লামির সাম্যাবস্থায় স্থিতিবিদ্যায় করব, গণিতে আবার ওই যে তোমার হচ্ছে ত্রিকোণমিতির শেষের দিকে ত্রিভুজের যে বিধি আছে, ওখানে ওখানে লামির উপপাদ্য তোমরা করতেও পারো। ঠিক আছে, তো এখন লামির উপপাদ্য অনুযায়ী দেখো, লামির উপপাদ্য দেখো, আমি তো আজকে ম্যাথ পড়াচ্ছি না, আমি তো ফিজিক্স পড়াচ্ছি। তো দেখো, আমি তোমাদেরকে জাস্ট হালকার পরে ঝাপসা ধারণা দিয়ে যাব। দেখো, যদি কোনো বল, দেখো
লামের উপপাদ্যে যে কথাটা বলা আছে, তিনটি বল যদি সাম্যাবস্থায় থাকে, এই দুষ্টুমি করিস না, তিনটি বল যদি সাম্যাবস্থায় থাকে, ঠিক আছে, তিনটি বল যদি সাম্যাবস্থায় থাকে, তার মানে সাম্যাবস্থায় থাকা মানে কি, তিনটা বলের যোগ, তিনটা বল যদি সাম্যাবস্থায় থাকে, এক কথায়। তো তিনটা বল যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে তুমি বলতে পারো এই যে এই দিকে যে ভেক্টর, মানে এই দিকে যে ভেক্টর তার বিপরীত দিকে কোণ, আবার এই দিকে যে ভেক্টর তার বিপরীত দিকে কোণ, এর সাইন অনুপাত সমান। কেমন? তুমি দেখো এই যে পি ভেক্টরটা নিয়েছে, দেখো এখানে দেখো পি ভেক্টরটা নিয়েছে, তার বিপরীতে কোণ আছে আলফা, তো আমরা লিখছি পি বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু, আমরা লিখছি দেখো এই পাশে আর ভেক্টর নিচ্ছি, এই যে আর, এই পাশে আছে আমাদের গামা, তো আর সাইন গামা, দেখছো? এরপরে আমরা লিখছি হচ্ছে বিটা, তারপরে এই পাশে আমরা কি লিখছি বলতো, এই পাশে আমরা কি লিখছি দেখো, এই পাশে আমরা কিউ লিখছি, এইটা কিউ লিখছি, এই পাশে আছে বিটা, তার মানে আমরা লিখছি কিউ সাইন বিটা। ব্যাস এতটুকুই, এতটুকুই। আচ্ছা, তো এখানে একটা শর্ত আছে, কি বলতো, কোন কোণই, কোন কোণই কি হবে না, কোন কোণই 0 ডিগ্রি হবে না, 180 ডিগ্রি হবে। আচ্ছা, এখন আমি তোমাকে বলি যে 10 কেজির একটা বস্তুকে দেখো 2 মিটার দৈর্ঘ্য সুতার সাহায্যে ঝুলানো হলো, ঠিক আছে, 10 কেজি ভরের একটা বস্তুকে 2 মিটার সুতার সাহায্যে ঝুলানো হলো। এখন এই যে আমি ঝুলাই দিছি, তাই তো, আনুভূমিক ভাবে 100 নিউটন মানের একটা বল ঠিক দড়ির মাঝখানে আঘাত করে সাম্যাবস্থায় থাকলে উলম্ব তলের সাথে দড়ির আনুতি কত হবে তা নির্ণয় করো। উলম্ব বলের সাথে বলের আনুতি কত হবে তা নির্ণয় করো। দেখো, এখন তোমাকে যদি আমি বলি এই যে এই যে এই যে এই নিচের দিকে যে বলটা কাজ করছে, এই নিচের দিকে যে বলটা কাজ করছে, সেটা হচ্ছে আমাদের টি টু, বুঝতে পারছো? এই নিচের দিকে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে আমাদের টি2। আচ্ছা, এবং টি1 কোন দিকে, এই দেখো টি1 বলটা এইভাবে এই দিকটাকে সাম্যাবস্থায় রাখছে, এখানে একটা কোণ আছে। তো আমি যদি একটা কথা বলি, দেখো তো, আমি যদি একটা কথা বলি, এই যে টি2 যেই কথা, টি2 যেই কথা, তো আমি একই রকম ভাবে আমরা বলতে পারছি না টি2, এইটা তো হচ্ছে আমাদের এমজি, তাই তো, এমজি। তো এই টি2 যেই কথা, একই রকম ভাবে টি1, এই দেখো এই দেখো এর সাথে কোণ আছে, এর সাথে কোণ আছে, এর সাথে অ্যাঙ্গেল আছে, তার মানে এর সাথে যদি অ্যাঙ্গেল থাকে তাহলে এর সাথে কস হবে, কস থিটা। এই দাগগুলা কেন পরে বুঝি না তো। আচ্ছা, আমরা কি লিখতে পারি, টি1 কস থিটা সমান সমান, আমরা টি2 লিখতে পারি, কারণ এই বলটা দিয়ে কিন্তু এটা সাম্যাবস্থায় রাখা আছে, তো এই দুইটাকে আমরা সমান লিখতেই পারি। তো এই দুইটাকে আমরা যদি সমান লিখে দিই, দেখো আমাদেরকে কি বলা আছে, আমাদেরকে কোণের মান নির্ণয় করতে বলা আছে, কিন্তু আমাদেরকে বলেছে কোণের মান নির্ণয় করতে, ঠিক আছে, আমাদেরকে এই কোণের মানটা নির্ণয় করতে বলেছে। তো আমরা এইটা লিখে ফেললাম, এটা লিখে ফেলছে তো, এটা লিখে ফেলছে কিনা বলো তো, এটা আমরা লিখে ফেলছি। এখন এইটা সমান সমান আমরা কি লিখতে পারি, দেখো এইটার ওজন দেওয়া আছে 10 কেজি, 10 কেজি, আমরা এটাকে ভরে রূপান্তর করব, এটাকে আমরা ভরে রূপান্তর করবো, তাহলে 10 গুণ 9.8 সমান সমান কত আসে বলো তো, 10 গুণ 9.8 সমান সমান কত আসে বলো, সমান সমান আসে 98 নিউটন, আসে 98 নিউটন। তো আমরা এখান থেকে দেখো এই যে টি1, আমার আমার কথা বোঝো, আমার কথা বোঝো, জাস্ট আমার কথা বোঝো, সেটা কি এই যে এইটা, তো এখন তুমি এটাকে লিখতে পারো, কি লিখতে পারো বলো তো, এই যে টি2, টি2 সমান সমান, আচ্ছা এক কথায় আমি এই পাশেই লিখে দিই, তাহলে আরো ভালো হবে। কি হবে বলতো, এখানে আমি যদি লিখে দিই যে এইটা সমান সমান, এখানে আমি লিখে দিলাম যে এইটা সমান সমান কত, বলো আমি কত লিখলাম, এখানে লিখলাম 98। তো আমার কথা বুঝতে পেরেছো তো, এই যে টি2 সমান এমজি, তো টি1 কস থিটা সমান সমান টি2 সমান সমান 98। তো এইটা না বোঝার তো কিছু নাই। আবার তুমি দেখো এই সাইডে একটা কোণ হচ্ছে না, এই যে এই সাইডে একটা কোণ, তো এই ভালো করে বোঝো, এই দিকে আছে থিটা, তো থিটার বিপরীত দিকের যে কোণ সেটাকে আমরা কি বলতে পারি বলতো, টি1, টি1 সাইন থিটা, আমরা এটা বলতে পারি না টি1 সাইন থিটা। আচ্ছা, এটা সমান সমান এইদিকে 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 মান কত, এইদিকে কত বল, দেখো কি বলেছে যে আনুভূমিক ভাবে 100 মানের একটা বল ঠিক দড়ির মাঝখানে আঘাত করে সাম্যাবস্থায় আনে, এই দড়ির মাঝখানে 100 কি বলের
বল আঘাত করে, 100 নিউটন মানের বল আঘাত করে। তো এই পাশে যেই দড়িটা এই পাশে সাম্যাবস্থার দিকে আগাচ্ছে, তো এই দিকের বল কত বলতো? 100। তো এখন আমরা যে কাজটা করতে পারি, আমি বলতে পারি T1 সাইন থিটা বাই T2 কস থিটা সমান সমান আমরা লিখতে পারি 100 বাই কত? 98। এই জিনিসটা আমরা লিখতে পারি কিনা বলো দেখি, কে বলতে পারে এটা লিখতে পারি কিনা? তো এখান থেকে দেখো T1 আর T1 কেটে যায়। তো এই পাশে দেখো এবার আমরা একটা কথা লিখতে পারি। আমরা কি লিখতে পারি বলো? এই পাশে আমরা একটা জিনিস লিখতে পারি, সেই জিনিসটা আমি এখনই লিখে দিই। সেটা হলো tan থিটা। tan থিটা tan থিটা ইজ ইকুয়াল টু, আমরা tan থিটার সমান কি লিখতে পারি বলতো? tan থিটা সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে 100 বাই 98। তো এবার থিটা ইজ ইকুয়াল টু আমরা একটা জিনিস লিখতে পারি, থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি দেখি, কে বলতে পারো? দেখো কে বলতে পারো থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? tan ইনভার্স এইটা, tan ইনভার্স এইটা, tan ইনভার্স এইটা। তো tan ইনভার্স এটার মান কত হয় দেখো, ক্যালকুলেটর মারো জাস্ট, 45.58। তার মানে আমার এটার মান আসলে হচ্ছে 45.58। আমার কথা বুঝছো কিনা বলো? এই কথা বুঝছো কিনা বলো? এরপরে আসো, দেখো লিফটের ক্ষেত্রে, লিফটের ক্ষেত্রে দেখো এরপরে আমরা যে লিফটের ক্ষেত্রে আসি, ভালো করে বোঝো। মনে করো যে এখানে একটা লিফট আছে, এই যে এখানে একটা লিফট আছে। তো এখন এই দেখো এই লিফটটা যদি নিচের দিকে একটা বল কাজ করছে সবসময়, সেটা কি? যেদিকে বল হচ্ছে mg, এই বলটা নিচের দিকে লিফটের কাজ করছে। এবং উপর দিকে দেখো, এই যে উপর দিকে কাজ করছে কি বলো তো? উপর দিকে আমাদের ত্বরণ কাজ করছে, যার কারণে লিফটটা উপরের দিকে উঠছে। ঠিক আছে, একটা ত্বরণ কাজ করছে যার কারণে লিফটটা উপরের দিকে উঠছে। এখন এর বরাবর একটা লব্ধি বলও কাজ করছে না উপরের দিকে? লব্ধি বল আর একটা লব্ধি বল কাজ করছে না? তো আমাদের এখন এখানে ভালো করে বোঝো, এখানে আমাদের মূল বলটা কত হবে? মূল বলটা কত হবে? এফ সমান সমান আমরা একটা জিনিস তোমাকে বলতে পারি, কি বলতো? আমাদের এই যে আর, এই যে আর 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 এই যে আর আর দেখো, আর যদি কম হতো তাহলে তো এটা নিচের দিকে নামতো, আর বেশি বলেই তো এটা উপরের দিকে উঠছে, এই জন্য আর আমরা আগে দিছি। তো আর এখানে আমি লিখতে পারি আর মাইনাস এমজি। দেখো আমরা এটা লিখতে পারি। এইটা যদি আমরা লিখি তাহলে দেখো এখন আমাদেরকে কি লিখতে হয়, দেখো এইটা আমরা লিখে ফেললাম। তো এখন এটা লিখে ফেলার পরে আমরা এখানে লিখবো হচ্ছে এমজি, এমজি, আবার এখানে লিখবো হচ্ছে আর মাইনাস এমজি। তো এই যে এই জিনিসটা আমরা লিখলাম। তো এখন দেখো এফ সমান সমান, আচ্ছা এখানে আমরা এমজি না লিখে এম এ লিখি, এম এফ সমান সমান তো এম এ। তো এবার দেখো আমাদের দেখো এই যে আর আর ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো? আর ইকুয়াল টু আমরা লিখতে পারি দেখো এম ইন্টু এ প্লাস জি। যদি বিশ্বাস না হয় এই জিনিসটা সুন্দর করে সিম্পলিফাই করে দেখো। আচ্ছা লিফ যদি নিচে নামে সেক্ষেত্রে কি হবে? আর ইজ ইকুয়াল টু কি হবে? এম ইন্টু এ মাইনাস জি, এইটাই হবে। আমার কথা বুঝতে পেরেছো? এ মাইনাস জি না, জি মাইনাস এ হবে, জি মাইনাস এ হবে। আমার কথা বুঝতে পেরেছো? এইটাই হবে। আর তার মানে যদি কোনো লিফট উপরে ওঠে তাহলে সূত্র কোনটা হবে? এইটা, আর সমান সমান এ প্লাস জি। আর যদি নিচে নামে তাহলে হবে জি মাইনাস এ। দেখেছো? এই জিনিসটা একটু মাথায় রেখো। আচ্ছা এখন আমাদের প্রশ্ন হচ্ছে দেখো, আচ্ছা এই প্রশ্নটা রুয়েটে আসা প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটা রুয়েটে আসছিল। তো প্রশ্ন কি বলেছে দেখি, রুয়েটের প্রশ্ন আমরা পারি কিনা। তো প্রশ্ন বলেছে 10 কেজি ভরের একটা বস্তুর উপর কত বল প্রয়োগ করলে বস্তুটি খাড়া উপরের দিকে এত মিটার পার সেকেন্ড বেগে এবং নিচে এত মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে। আচ্ছা বলেছে যে কত বল প্রয়োগ করলে, ঠিক আছে, বলেছে কত বল প্রয়োগ করলে বস্তুটি খাড়া উপরের দিকে, আচ্ছা তো ভালো করে বোঝো, কত বল প্রয়োগ করলে বস্তু খাড়া উপরের দিকে এত বেগে, এত মিটার পার সেকেন্ড বেগে, এত মিটার পার সেকেন্ড ত্বরণে, ঠিক আছে, গতিশীল হবে। আবার নিচের দিকে এত। তো প্রথমে 1 নম্বর কেস দেখো। 1 নম্বর কেস আমরা কি জানি?
দেখো উপরের দিকে উঠতে যাচ্ছে, উপরের দিকে উঠছে, তার মানে কি আমাদেরকে আহ বল বল কি বলের এই যে এফ, এফ কি বেশি হবে। আচ্ছা, এবার আমাদের কি হবে বলতো, এই যে এমজি মানে এই দেখো এই এই বস্তুটারে আমরা যে উপরের দিকে মারছি তাই তো, এর একটা এফ বলে আমরা বস্তুটাকে উপরের দিকে মানছি এবং নিচে একটা ডাব্লিউ ওজন আছে। তো এই যে ওজনটা এমজি। আচ্ছা, তো এখন এখানে আমি লিখবো হচ্ছে এম এ। বুঝতে পেরেছো আমার কথা? তো এখান থেকে দেখো এই যে এফ এর মান, এই যে ভালো করে বোঝো, এই যে এফ এর মানটা আছে না, এখন এই এফ এর মান দেখো উপরের দিকে এত, দেখো এখন এত মিটার পার সেকেন্ড উঠছে বেগে উপরের দিকে। তো ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা করো। এবার আমরা এফ সমান সমান কি লিখবো, এফ ইজ ইকুয়াল টু দেখো, এফ ইজ ইকুয়াল টু আমরা লিখবো এম এ, দেখো কমন নিয়ে নিলাম একবারে প্লাস জি, আমরা এটা লিখবো। তো দেখো এইটা লিখলে কত আসে, এফ ইজ ইকুয়াল টু এম এর মান আসে 10 আর জি এর মান আসে কত, 1.2 গুণ 9.8 আর প্লাস হবে, সরি প্লাস হবে। তো এখান থেকে তুমি যখন ইয়ে করবা তখন তোমার মান কত চলে আসবে বলো তো, তোমার মান চলে আসবে না হচ্ছে 110 নিউটন। আচ্ছা, এরপরে 2 নম্বর কেস দেখো, 2 নম্বর কেসে আসো। 2 নম্বর কেসে হচ্ছে এমজি, দেখো এবার নিচে নামছে, তার মানে কি এমজি বেশি হবে, এই জন্যই তো নিচে নামছে। তো এম, এখান থেকে তুমি যদি এফ এর মান বের করতে চাও তুমি লিখবা জাস্ট এম ইন্টু জি মাইনাস এ, এটা হয়ে যাবে। তো এখান থেকে তুমি সুন্দরভাবে লিখতে পারো কত বলতো, এম এর মান কত আছে 10 গুণ জি এর মান হচ্ছে 9.8 মাইনাস এর মান হচ্ছে কত, এ এর মান কত, এর মান হচ্ছে 2.8, এর মান হচ্ছে 2.8। আচ্ছা, তাহলে এর মান কত আসবে দেখো, এই দেখো 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 দেখো, এর মান কত আসবে, মান কত আসবে, এর মান আসবে হচ্ছে 70, 70 নিউটন। তো আমার কথা কি ক্লিয়ার বলো তো? আশা করি কথা ক্লিয়ার। তো হয়ে গেল, শেষে চলে আসছি। ক্লাস এই পর্যন্ত, ঠিক আছে, থ্যাংক ইউ। এই পর্যন্ত, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ সবাইকে যারা যারা তখন ধরে ক্লাস দেখছিলে।